হাস্যকর, রহস্য ও থ্রিলার দিয়ে নির্মিত। আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি আরও একটি নতুন এপিসোডে। আজকের এই ঘটনাটি পাঠিয়েছেন গালিব আবরার। তাহলে চলে যাচ্ছি মূল ঘটনাতে। তার আগে সবার কাছে অনুরোধ থাকবে, যারা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং লেখকের ফেসবুক পেজ ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, অবশ্যই লাইক দিয়ে ফলো করে দিবেন। রাইলি অশ্রুসিক্ত চোখে দাঁড়িয়ে আছে একটা মাটির স্তূপের সামনে। পেছনে বুকে হাত বেঁধে দাঁড়িয়ে আছে শামীম। রাইলি নরম কণ্ঠে বলল, এটা কি সত্যি? শামীমের কণ্ঠে ফিঙ্গে বলল, এটাই সত্যি। তোমার মা এখানে শায়িত। তাহলে তুমি সে ছিলে না যার সাথে মা চলে গিয়েছিল, তাই না? না, আমি ছিলাম না, বরং সে কেউ ছিল না। তোমার মা কারোর সাথে চলে যায়নি। সে ছিল এক নোংরা খেলার প্রধান ভিকটিম, আর এই খেলার মূলে রয়েছে তোমার বাবা নুরুল হুদা। দৃশ্য শুরু হয় অতীত থেকে। রাইলির মা রাহিলা পুকুর ঘাটে বেহুশ হয়ে পড়ে আছে। দূর থেকে এই দৃশ্য রাহিলার বড় ভাই সুমন দেখতে পেয়ে চিৎকার চেঁচামেচি করে পাড়া পড়শি জড়ো করল। সবাই ধরাধরি করে রাহিলাকে বাড়িতে নিয়ে আসলো। জ্ঞান ফেরার পর সবাই জিজ্ঞাসা করলো কি হয়েছিল, কিন্তু রাহিলা চুপ করে থাকলো আর ভাবতে লাগলো তখনকার দৃশ্য। এক সুন্দর মসৃণ যুবক, পরনে তার মূল্যবান পোশাক, পানি থেকে উঠে আসলো। তার শরীর ছিল সম্পূর্ণ শুকনো। তাকে দেখে রাহিলা ভয় পেয়ে মাটির কলসি ফেলে দেয়। এতে রাহিলার পা কেটে যায়। তারপর আর কিছু মনে নেই রাহিলার। দৃশ্য বর্তমানে ফিরে এলে রাহিলা কারোর কথায় কান্না দিয়ে নিজের পায়ের দিকে তাকালো। পায়ে পট্টি বাঁধা। তার মানে যা হয়েছে সব সত্যি। ওই যুবককে সত্যি সত্যি দেখেছে রাহিলা, কিন্তু এই বিষয়ে কাউকে কিছু বলল না। রাহিলা জানালো ঘাটে পিছলে খেয়ে পড়ে গিয়েছিল। বিকেলবেলা যখন সূর্য পশ্চিম আকাশে ঢলে পড়েছে, পাখিরা কিচিরমিচির করে নিজ নিজ ঘরে ফিরে যাচ্ছে। কৃষকেরা তাদের পালিত গরু নিয়ে মাঠ থেকে ঘরে ফিরেছে। রাহিলা তখন আবার সে পুকুর ঘাটে গেল। ওই যুবকের চেহারা রাহিলা কিছুতেই ভুলতে পারছে না। যদি আরেকটা বার তার দেখা পেতাম। রাহিলা খুব করে চাচ্ছিল তার সাথে যেন আবার দেখা হয়। পুকুর ঘাটে সিঁড়িতে পা ভিজিয়ে আনমনে বসে রইল রাহিলা। হঠাৎ বিকট শব্দে পুকুরের পানিতে কিছু একটা পড়ল। রাহিলা চমকে উঠে তাকিয়ে দেখল নারিকেল পড়েছে। বুকে থুতু দিয়ে একে একে বলল, নারিকেল পড়ার সময় পায় না, ভয় পাইয়ে দিয়েছে হতচ্ছাড়া। না, সে হয়তো আর আসবে না। কেন যে তখন ভয় পেয়ে বেহুশ হয়ে গেলাম, দূর ভাল লাগে না কিছু। এই বলে রাহিলা উঠে দাঁড়িয়ে চলে যেতে নিলে হঠাৎ পানিতে বুরবুর শব্দ হতে লাগলো। রাহিলা তাড়াতাড়ি করে সেদিকে তাকিয়ে দেখল পুকুরের পাড়ে সেই নারকেলটা ঠিক কিনারায় চলে এসেছে, রাহিলার হাতের নাগালে। রাহিলা অবাক হয়ে ভাবল, নারকেল তো পড়েছিল অনেক দূরে, এখানে আসলো কিভাবে? তার মানে সে আশেপাশে আছে এবং আমাকে দেখছে। রাহিলা খুশিতে আত্মহারা হয়ে বলল, আমি জানি তুমি এখানে আছো, দেখা দাও দয়া করে। রাহিলার ঠিক পেছন থেকে সাদা রশ্মি ছড়িয়ে চারিদিকে আলোকিত করে আবির্ভাব হলো তার। রাহিলা পেছনে ঘুরে মুখে হাত দিয়ে খুশিতে লাফিয়ে উঠে বলল, আমি জানতাম তুমি আসবে। সে কিছু না বলে রাহিলার দিকে অদ্ভুত এক চাহনিতে তাকিয়ে আছে মুগ্ধ হয়ে। ততক্ষণে সন্ধ্যা ঘনিয়ে এসেছে। রাতের আধার চারিদিক গ্রাস করতে শুরু করেছে। দূর থেকে ভেসে আসছে রাহিলার বড় ভাই সুমনের ডাক, রাহি, কোথায় তুই রাহি? রাহিলা একটু তাড়াহুড়া করে বলল, এখন আমার যেতে হবে, আগামীকাল এই জায়গায় আবার আসবো, আমি মনে করে আসবো, কিন্তু আমি তোমার জন্য অপেক্ষা করব। তখনও সে কিছু না বলে রাহিলার দিকে একইভাবে তাকিয়ে রইল। রাহিলা এবার একটু বিরক্ত হয়ে বলল, কিছু তো বলো, আচ্ছা তোমার নাম কি? এবার সে মুখ খুলল আর বলল, হুতা মোকালা জুহান বিকুলা কাল ফিঙ্গে। আরে তোমার পুরো গোষ্ঠীর নাম জিজ্ঞাসা করিনি, শুধু তোমার নাম বলতে বলেছি। এটা শুধু আমারই নাম, আমার পুরো গোষ্ঠীর নাম বলতে গেলে রাত পার হয়ে যাবে। কি আজীব নাম! এই নাম বলতে গেলে আমার মারির দাঁত খুলে যাবে। আমি তোমাকে শুধু ফিঙ্গে বলেই ডাকবো। আর হ্যাঁ, আমার নাম রাহিলা। শুধু রাহিলা? আগে পিছে কিছু নেই? কেন, তুমি কি জন্ম নিবন্ধন বানাতে আসছো নাকি? যেটা বলছি সেটাই, আমার নাম রাহিলা, এখন যাচ্ছি, ভাই এসে যাবে। এই বলে রাহিলা তাড়াতাড়ি করে চলে গেল। ফিঙ্গে ভাবতে লাগলো, যতটা শুনেছি ততটাও খারাপ নেই মানুষ জাতি। আবার দেখা হবে রাহিলা। দৃশ্য ফিরে আসে বর্তমানে। দেখা গেল রাইলি আর শামীম বসে আছে নদীর কিনারে। শামীমের ভেতরে থাকা ফিঙ্গে এতক্ষণে স্মৃতিচারণ করছিল। নীরবতা ভেঙে রাইলি বলল, তুমি কি প্রথম দেখাতে রাহিলার প্রেমে পড়ে গিয়েছিলে? শামীম বলে উঠল, ছিছি, আমি কেন আন্টির প্রেমে পড়ব? হ্যাঁ মানছি, আমার আন্টি টাইপ মহিলা ভাল লাগে, তাই বলে তোর মায়ের সাথে আস্তাগফিরুল্লাহ, তবা তবা।
রাইলি টাস করে একটা শামীমকে লাগিয়ে বলল, চুপ গদার বাচ্চা গদা, আমি ফিঙ্গেকে জিজ্ঞাসা করেছি। শামীম জিব্বায় কামড় দিয়ে বলল, ওপস, ফিঙ্গে তুই বল। ফিঙ্গে বলল, প্রথম দেখায় কারোর প্রেমে পড়া যায় না। হ্যাঁ, রাহিলাকে আমার ভালো লেগেছিল, কিন্তু প্রেমে পড়ার জন্য আমি তখন প্রস্তুত ছিলাম না। তারপর কি হলো ফিঙ্গে? রাহিলার সাথে কি তোমার আবার দেখা হয়েছিল? রাইলির প্রশ্নে হঠাৎ করে ফিঙ্গে চুপসে গেল, কোনো জবাব না দিল না। শামীম বলল, ফিঙ্গে হ্যাং হয়ে গেলি নাকি ভাই? কোনো জবাব নেই। রাইলি বলল, কি হলো? ফিঙ্গে কিছু বলছে না কেন গদা? আসার সময় বিচি সহ লিচু খেয়ে ফেলেছিলাম, মনে হয় লিচুর বিচি ফিঙ্গের গলায় আটকে গেছে। ফিঙ্গে কথা বল, কথা না বলতে পারলে অন্তত উ কর। হঠাৎ ফিঙ্গে ভার্ত গলায় বলল, কেউ আসছে রাইলির খোঁজে, আমাদের এখান থেকে যেতে হবে এখনই। রাইলি আর শামীম দুজনে অবাক হয়ে গেল এবং জিজ্ঞাসা করল, কে আসছে? কার কথা বলছো তুমি? আমি জানি না, তবে আমি তার আগমনের ঘ্রাণ পাচ্ছি। সে কোন দিক থেকে আসছে তাও বুঝতে পারছি না। গদা, তোর একটা চুল লাগবে আমার। শামীম বলল, আমার চুল নাই, গতকালই কেটে ফেলেছি, মাথা চুল হলেও চলবে। রাইলি রেগে বলল, ডার্টি পিপল, সর এখান থেকে। শামীম মাথা থেকে একটা টান দিয়ে চুল ছিঁড়ে বলল, নেই, এখন কি করতে হবে? চুলটা হাতের তলায় রেখে চোখ বন্ধ করে রাখ, বাকিটা আমি করছি। ফিঙ্গের কথা মতো শামীম তাই করল। ফিঙ্গে ভেতর থেকে কিছু একটা পড়তে শুরু করলো। রাইলি এদিক ওদিক চোখ বুলাচ্ছে। সত্যি সত্যি পরিবেশটা কেমন বদলে যাচ্ছে। অদ্ভুত এক থমথমে অবস্থা বিরাজ করছে চারিদিকে। সবকিছু যেন সংকেত দিচ্ছে আসনি কিছু আগমনের। ফিঙ্গের মন্ত্র পড়া শেষে শামীমের হাত থেকে চুলটা উড়ে একটা নির্দিষ্ট দিকে চলে গেল। ফিঙ্গে বলল, সে ওই দিক থেকে আসছে, আমাদের পালাতে হবে বিপরীত দিকে। পালাতে হবে মানে? আমরা কেন পালাবো? রাইলির প্রশ্নে ফিঙ্গে বলল, কারণ সে একা না, তার সাথে পুরো একটা জিনের দল আছে। রাইলি অবাক হয়ে বলল, ইফতি? তুমি ইফতিকে চেনো? ফিঙ্গে আশ্চর্য হয়ে জিজ্ঞাসা করলো। রাইলি আর কথা না বাড়িয়ে বলল, আমাদের পালাতে হবে না, আমি কথা বলবো তার সাথে। তার মানে আমি দেরি করে ফেলেছি, আমার আগে ইফতি তোমার কাছে পৌঁছে গিয়েছে। আমার কাজ আরো কঠিন হয়ে গেল। এটা বলতেই ঝড়ো বাতাস বইতে শুরু করলো চারপাশে। ধুলা ময়লা উঠতে লাগলো। মুহূর্তে ঝুমঝুম শব্দ করে বৃষ্টি পড়া শুরু হলো। রাইলি হঠাৎ অনুভব করলো পেছনে কেউ এসে দাঁড়িয়েছে। ধীরে ধীরে ঘাড় ঘুরিয়ে রাইলি দেখতে পেল কাক বেজয়ে বৃষ্টির মাঝে দাঁড়িয়ে আছে ইফতি। লম্বা চুলগুলো ভিজে টুপটুপ পানি ঝরছে, ঠোঁটের কোন অদ্ভুত এক হাসি। রাইলি খুব শান্ত গলায় বলল, বাদাম ভাইয়া, আপনি এখানে? তাহলে সে চলে গিয়েছে? রাইলি তাকিয়ে দেখল শামীম নেই সেখানে। দূর দূরান্ত পর্যন্ত শামীমের কোনো অস্তিত্ব নেই। রাইলি বলে, আপনি কাকে খুঁজছেন? ইফতি আরো কাছে এসে আঙ্গুল দিয়ে রাইলির গালে স্পর্শ করে বলল, তুমি জানো আমি কার কথা বলছি? তাকে বলে দিও শুধু মানুষের ভেতরে না, মাটির অতল গহ্বরে অথবা আসমানের ঊর্ধ্বে লুকালেও আমি তাকে খুঁজে বের করব। কাকে খুঁজে বের করবেন, কাকে মারবেন, কাকে ধরবেন সেটা আপনার ব্যাপার। এইসবের মাঝে আমাকে কেন টানবেন? ব্যাডা, মানুষের জগরের মাঝে আমি নেই, চুলোচুলি করতে হলে আমায় ডাক দিয়েন। ইফতি ভ্রুকুচকে বলল, আর ইউ কিডিং মি? তো কি করব? একটা কথা বলি, কান খুলে শুনে রাখেন, আপনার এই চকলেট মার্কা চেহারার ভিলেন রূপ একদম মানায় না। এই বলে রাইলি ইফতিকে পাশ কাটিয়ে চলে গেল। কিছুটা দূরে গিয়ে রাইলি হাফ ছেড়ে দম নিয়ে বলল, যাক বাবা, এবার চাপার জোরে বেঁচে গেলাম। এদিকে ইফতি হাঁ করে দাঁড়িয়ে আছে আর বলছে, আমি এখানে কি অ্যাটিটিউড নিয়ে আসলাম আর আকাশ পাতাল কাঁপিয়ে, আর ক্লাইম্যাক্সে কি হলো? মেয়ে তো আমাকে পাংখা বানিয়ে চলে গেল। অনেকটা দূরে গিয়ে রাইলি পেছনে তাকিয়ে একটু উচ্চারণ করে বলল, এই গল্পে আপনি হিরো নাকি ভিলেন সেটা সময় বলে দিবে। দৃশ্য পরিবর্তন। ওসি নুরুল হুদা পুলিশ সুপারের কার্যালয়ে এসেছে। বিগত দিনে হওয়া 3টি খুনের তদন্ত কতদূর আগালো তা নিয়ে এই পুলিশ সুপারের কাছে জবাবদিহি করতে হবে। পুলিশ সুপার চায়ের কাপে চুমুক দিয়ে বলল, জনাব হুদা, কেমন আছেন আপনি? নুরুল হুদা খুব শান্ত গলায় বলল, জি স্যার, ভালো আছি, কিন্তু আমি তো ভালো নেই। কেন স্যার? পুলিশ সুপার রেগে টেবিলে থাপ্পড় মেরে বলল, কেন আপনি জানেন না? পরপর 3টা খুন একই প্যাটার্নে, আর প্রশাসন কিছুই করতে পারছে না। এদিকে মিডিয়ার চাপে আমি বেসামাল হয়ে যাচ্ছি। স্যার, আমি আমার সর্বোচ্চ দিয়ে চেষ্টা করছি খুনিকে ধরার জন্য। আরে রাখেন আপনার চেষ্টা, মিডিয়া এগুলো খাবে না। আমি ফলাফল চাই। আপনাকে 3 দিন সময় দিলাম, এর মাঝে কেসের তদন্ত শেষ করে খুনিকে মিডিয়ার সামনে নিয়ে আসবেন, না হলে এটা সিবিআই এর হাতে দিতে বাধ্য হব আমি। স্যার, আপনি কোনো চিন্তা করবেন না, আমি 3 দিনের মাঝে আপনাকে ফলাফল দেব এই কেসের। পরবর্তী দৃশ্যে দেখা যায় ওসি নুরুল হুদা পুলিশ সুপারের কার্যালয় থেকে বের হচ্ছে।
চেহারায় হিংস্রতা, রাগে পুরো শরীর যেন কাঁপছে। বাইরে এসে কাকে যেন কল করে বলল, হ্যাঁ আমি বলছি নুরুল হুদা, একটা নাটক সাজাতে হবে। এমন কাউকে টার্গেট করো যার আগে পরে কেউ নেই, যে হারিয়ে গেলে কেউ খুঁজবে না, আর তাকেই ফাঁসাবো এই কেসে। দৃশ্য পরিবর্তন। রাতের বেলা রাইলি একা একা বাসায় ফিরছে। বাস মালিকদের ধর্মঘটের কারণে কোনো বাস নেই আজ। রাইলি কানে হেডসেট গুজে ফুটপাত ধরে হাঁটছে। হঠাৎ চোখে পড়ল রাস্তার পাশে একটা আইসক্রিম শপের দিকে। রাইলি মনে মনে বলল, এই মুহূর্তে একটা আইসক্রিম খেলে মন্দ হয় না, কিন্তু পকেট তো মনে হয় না সঙ্গ দিবে। এই বলে ব্যাগের চেন খুলে অনেক খুঁজে কয়েকটা কয়েন সহ 17 টাকা পেল। রাইলি মন খারাপ করে টাকাগুলো আবার ব্যাগে রেখে বলল, কাল থেকে থালানি রাস্তায় বসবো। চেহারা সুরত সুন্দর আছে আমার, মাইনসে 10-5 টাকা দিতে শরম পাইব, কম হইলেও 100 টাকা দিতে হবে। তখন আইসক্রিম শপ থেকে ডাক এলো, রাইলি। রাইলি ভালো করে লক্ষ্য করে দেখলো, আরে এটা তো লামিয়া। রাইলি খুশি হয়ে তাড়াতাড়ি করে সেদিকে গেল। লামিয়া, তুমি এখানে কি করছো? লামিয়া সুন্দর করে হেসে বলল, আমি এখানে কাজ করি পার্ট টাইম। তুমি কোথায় যাচ্ছ এই রাতে? আর কোথায় যাব, আজকে বাস নেই, তাই হেঁটে হেঁটে বাসায় ফিরছিলাম। ভালোই হয়েছে তোমার সাথে দেখা হয়ে, আমার ডিউটি আওয়ার শেষ, একসাথে যাওয়া যাবে, চলো। রাইলি একটু আমতামতা করে বলল, যদি কিছু মনে না করো তাহলে আমাকে কি 17 টাকা দামের একটা আইসক্রিম দিতে পারো? লামিয়া হাসতে হাসতে বলল, মানে 17 টাকা কোন মিলে ম্যানেজ করলে আইসক্রিম খাওয়ার জন্য? আসলে আমার কাছে আছে 500 টাকার একটা বান্ডেল, ব্যাগের এমন চিপায় ঢুকেছে যে বের করতে পারতেছি না। 17 টাকায় বের করতে পারছি, দাও না একটা আইসক্রিম। বুঝেছি, আচ্ছা তোমার 17 টাকা তোমার কাছে রেখে দাও, আজকের আইসক্রিম আমার পক্ষ থেকে। এই বলে লামিয়া একটা দামি আইসক্রিম রাইলির দিকে এগিয়ে দিল। রাইলি খুশি হয়ে আইসক্রিমটা নিয়ে বলল, থ্যাংক ইউ সো মাচ, আমার যেদিন অনেক টাকা হবে সেদিন তোমাকে এরকম একটা আইসক্রিমের দোকান কিনে দেব। লামিয়া হু করে এসে বলল, আচ্ছা তা দিও, এখন চলো। দেখা যায় রাইলি আর লামিয়া একসাথে হাঁটছে ফাঁকা রাস্তায়। রাইলির আইসক্রিম খাওয়ার ফুরুত ফুরুত আওয়াজ ছাড়া আর কোনো আওয়াজ নেই। লামিয়া বলল, শব্দ ছাড়া খাওয়া যায় না রাইলি? না, শব্দ করে খাওয়ার মজা আলাদা। তোমার আইসক্রিম খাওয়ার শব্দ লেখকের ডাবল মিনিং জোকস থেকেও বেশি ডার্ক। রাইলি হাসতে হাসতে বলল, হয়তো তুমি ঠিকই বলেছ। আচ্ছা লামিয়া, তোমার পরিবারে কি আছে? লামিয়া মন খারাপ করে বলল, আমি ছাড়া সবাই আছে। মানে? মানে কেউ নেই। আমি হারিয়ে গেলে আমাকে কেউ খুঁজবে না। একটা দুর্ঘটনায় আমি আমার পুরো পরিবারকে হারিয়েছিলাম। সো সরি লামিয়া, শুনে অনেক কষ্ট পেলাম। ইটস ওকে। জানো, এই পৃথিবীতে যে যত বেশি একা সে তত বেশি সুখী। পরিবার নামক জিনিসটাই সবচেয়ে বেশি মানসিক যন্ত্রণা দেয়। তাহলে তুমি বলতে চাচ্ছ এই পৃথিবীতে এতিমরাই সবচেয়ে সুখী? একদম। এতিমদের শুধু একটাই কষ্ট, তাদের মা বাবা নেই। আর তোমাদের মতো মানুষদের সব কিছু থাকার পরও ঘুমাতে যাও ডিপ্রেশন নিয়ে, ঘুম থেকে ওঠো দায়িত্ববোধের বোঝা নিয়ে। রাইলি কিছু বলতে যাবে তার আগে লামিয়া থমকে দাঁড়ালো এবং এক দৃষ্টিতে কিছু একটার দিকে তাকিয়ে রইল। রাইলি চমকে গিয়ে লামিয়ার দৃষ্টি অনুসরণ করে সেদিকে তাকিয়ে দেখল রেনকোট পরিহিত এক লোক দাঁড়িয়ে আছে। তার চেহারা স্পষ্ট বোঝা যাচ্ছে না, হাতে একটা ছুরি। রাইলি ভাগো, এই বলে লামিয়া উল্টো দিকে দৌড় দিল। রাইলিও আর কিছু না ভেবে লামিয়ার সাথে দৌড় দিল। রাইলির মুখে এখন আইসক্রিমের কাঠিটা। দৌড়ের ওপর লামিয়া বলল, মুখ থেকে ওটা ফেলছো না কেন? আইসক্রিম তো শেষ। রাইলি বলল, এটা এখনো মিষ্টি লাগছে। লামিয়া আর কিছু না বলে পেছনে তাকালো। দেখা গেল ওই লোক ছুরি নিয়ে তাদের পিছু করেছে। রাইলি হাঁপাতে হাঁপাতে বলল, সে কি চায় আমাদের কাছে? মনে হয় সে জেনে গেছে তোমার ব্যাগের চিপে 500 টাকার নোটের বান্ডিল আছে, তাই হাত ধুয়ে পিছু পড়েছে। লামিয়ার কথা শুনে রাইলি বলল, আরে ওটা তো ঢপ মেরেছি, কিসের 500 টাকার নোট বান্ডিল? 17 টাকা ছিল, তা থেকে একটু আগে দৌড়ের ঝাঁকুনিতে 3 টাকা মনে পড়েও গেছে। চল আমরা থেমে যাই, তাকে 14 টাকা দিয়ে দিই। লামিয়া পেছনে তাকে বলল, কিন্তু সে কোথায়? রাইলি থেমে গিয়ে হাঁপাতে হাঁপাতে পেছনে তাকিয়ে দেখলো কেউ নেই। রাইলি জিজ্ঞাসা করল, কোথায় গেল কামিনা? লামিয়া ভয় ভয় কণ্ঠে বলল, কামিনা এবার সামনে থেকে আসছে। রাইলি ঘাড় ঘুরিয়ে সামনে তাকিয়ে দেখলো ওই লোক তাদের থেকে একটু দূরে দাঁড়িয়ে আছে। তুই ভয় পালিয়ে আসলি কেন ফিঙ্গে? শামীমের কথা শুনে ফিঙ্গে বলল, না পালালে ইফতি তোর তবলা বাজিয়ে লাল করে ফেলতো। কিন্তু রাইলি, ওকে এভাবে একা ফেলে আসা কি ঠিক হয়েছে? যদি সে রাইলির কোনো ক্ষতি করে? রাইলির কোনো ক্ষতি সে করবে না, অন্তত এখন না। চল আমাদের এখন এক জায়গায় যেতে হবে। প্ল্যানে কিছুটা পরিবর্তন এসেছে। প্ল্যান? কিসের প্ল্যান? তুই আসলে কি করতে চাচ্ছিস বলতো? ইফতি নামের ওই শক্তিকে কেন ভয় পাচ্ছিস? তুইও জিন, সেও জিন, তাহলে তাকে ভয় পাওয়ার কি আছে? তুই এসব বুঝবি না গদা। শুধু এইটুকু জেনে রাখ, আপাতত আমি ইফতির সামনে পড়তে চাই না।
কিন্তু সে আমার পিছু ছাড়বে না, আমাকে অন্য কোথাও লুকাতে হবে। ফিঙ্গের কথা শুনে শামীম বলল, অন্য কোথাও মানে? তুই কি তাহলে আমার শরীর ছেড়ে দিবি? হ্যাঁ, আমার এখন অন্য শরীর রাখবে, তবে জীবিত না। এমন শরীর লাগবে যে অনেক বছর আগে মারা গিয়েছে। তাহলে ইফতির জন্য কঠিন হয়ে যাবে আমাকে খুঁজে বের করা। শামীম হাঁ ভেবে বলল, মানে মৃত শরীর? কিন্তু সেটা কোথায় পাইবে এই মুহূর্তে? তাও আবার অনেক বছর আগে মারা যাওয়া কেউ? কেন, কবরস্থানে তো পাওয়া যাবে, পুরনো কবর খুঁড়লেই। হ্যাঁ, তা পাওয়া যাবে, কিন্তু কবর খোঁড়ার মতো এমন কাউকে আমি চিনি না। চল খুঁজে দেখি। খোঁজার কি দরকার? না খুঁজলে কবর খুঁড়বে কে? 1 মিনিট, তুই কি আমাকে দিয়ে কবর খোঁড়াতে চাচ্ছিস? প্লিজ গদা, তুই ছাড়া আমার কাছে কি আছে বল? তুই আমার ময়না টিয়া, তুই আমার তারেক জিয়া, তুই আমার কামিনা, তুই আমার শেখ হাসিনা। শামীম রেগে মেগে বলল, তেল মারা বন্ধ কর, না হলে কানে নিচে দিব এক চড়। কান খুলে শুনে রাখ ফিঙ্গি, এমন কথা আবার বললে লাথি মারব তোর লিঙ্গে। ফিঙ্গি এবার কান্নার ভঙ্গি করে বলল, এভাবে বলতে পারলি তুই আমারে? তোর আমি ভাই মনে করছিলাম। শামীম ধমক দিয়ে বলল, ইমোশনাল ব্ল্যাকমেল করা শুরু করছিস এখন? আচ্ছা মনে কর আমি মেনে নিলাম, কবর করতে রাজি হয়ে গেলাম, কিন্তু কিভাবে? মানুষ যদি দেখে নেয় তাহলে গণদোলায় কি আমার ঢোল তবলা সব ফাটিয়ে দিবে। সে নিয়ে তুই চিন্তা কোনো করিস না, আমি তোকে অদৃশ্য করে দিব কবর খোঁড়ার সময়, কেউ দেখতে পাবে না। কস কি, এটা কি সম্ভব নাকি? আগে বলিসনি কেন? তাহলে আমি লেডিস হোস্টেলে গিয়ে অদৃশ্য হয়ে ঘুরে আসতাম। চুপ কর আন্টিদের আশিক, এখন চল কবরস্থানে যাওয়া যাক। মনে রাখবি, পুরনো কোনো কবরস্থান। দৃশ্য পরিবর্তন। এদিকে রাইলি আর লামিয়া সামনে দাঁড়িয়ে আছে রেইনকোট পরা ছুরি হাতে সেই লোক। রাইলি লামিয়াকে উদ্দেশ্য করে বলল, সে কিসের অপেক্ষা করছে? আমার হাতে ছুরি থাকলে এতক্ষণ তোমার গলায় ঠিকই সব কিছু লুট করে নিতাম। লামিয়া হাঁ করে বলল, চুপ করো। হ্যালো, কে আপনি? এভাবে পথ আটকিয়ে দাঁড়িয়েছেন কেন? লামিয়ার প্রশ্ন শুনে রেইনকোট পরা লোকটা ছুরিটার সামনে তাক করে রাইলিকে ইশারা করে বলল, তার কাছে আমার কিছু আছে, তাকে বলো সেটা দিয়ে দিতে, আমি চলে যাব। রাইলি বলল, কি ছ্যাচটা চোর, মাত্র 14 টাকার জন্য এইভাবে ছুরি নিয়ে আসছে। যদি সত্যি আমার কাছে 500 টাকার নোটে বান্ডিল থাকতো তাহলে তো কামান নিয়ে আসতো। লামিয়া বলল, আমার মনে হয় না সে টাকার কথা বলছে, সে অন্য কিছু চাইছে। কিন্তু কি সেটা? অন্য কিছু মানে? 14 টাকা ছাড়া তাকে দেওয়ার মতো আর কিছু নেই আমার কাছে। তাহলে মনে হয় সে ইজ্জত চাই। লামিয়ার কথা শুনে রাইলি টাসকি খেয়ে তুতলানো কণ্ঠে বলল, মানে কি সব বলছো তুমি? আরে ইজ্জত চাই মানে? সে চাই তুমি তাকে সম্মান করো, তাকে কুর্নিশ করো, তাই বলো। ওই লাইন শুনে তো শ্রোতারও কনফিউজড হয়ে যাবে। আচ্ছা, দরকার পড়লে আমি তাকে সম্মান করব। এই বলে রাইলি তার দিকে একটু এগিয়ে গিয়ে মাথা নুইয়ে কুর্নিশ করে বলল, জাহাপনা, আপনার যদি সম্মান লাগিত তাহলে সরাসরি বলিতে পারিতেন। এইভাবে ছুরি তলোয়ার নিয়ে ভয় দেখিয়ে সম্মান হাসিল করিবার কোনো মানে হয় না। লামিয়া বিড়বিড় করে বলল, কাজ হয়ে যাবে মনে হচ্ছে। কিন্তু রেইনকোট পরা সেবার রাগান্বিত কণ্ঠে বলল, আমি তাকে চাই যে তোমার ভেতরে আছে। এটা বলতেই রাইলির মাঝে পরিবর্তন দেখা গেল। রাইলির মুখে ফুটে উঠল ভয়ানক এক পৈশাচিক হাসি। চেহারা রং পরিবর্তন হয়ে সাদা ফাটল ধরে সাদা হয়ে গেল। পেছন থেকে লামিয়া বলল, রাইলি তুমি ঠিক আছো তো? রাইলির শরীর না ঘুরিয়ে মটমট করে শব্দ করে পুরো ঘাড় ঘুরে লামিয়ার দিকে তাকিয়ে বলল, এটা তো চেয়েছিলে তাই না লামিয়া? লামিয়ার অবাক হওয়ার চেহারাটা ধীরে ধীরে শয়তানে এক হাসিতে পরিণত হলো। রেইনকোট পরা লোকটা ছুরি দিয়ে ঠেলা দিয়ে এবার মাথার উপর থেকে হুডিটা পেছনে ফেলল। রাইলি সেদিকে তাকিয়ে হাসতে হাসতে বলল, ওসি সাহেব, আমি জানতাম আপনি আমার পিঠ পিছু করেছেন। দেখা গেল নুরুল হুদা ছুরিটা নিজের জিব্বায় লাগিয়ে ধরে ধার পরীক্ষা করতে করতে বলল, কি করব বলো, তুমি একটু বেশি উশৃঙ্খল হয়ে যাচ্ছ দিনকে দিন। তোমাকে বলা হয়েছিল রাইলির সামনে দেখা দিবে না, তুমি দিলে। তোমাকে বলা হয়েছিল বাসার সশরীরে বাসা থেকে বের হবে না, তুমি হলে। তোমাকে বলা হয়েছিল খুনগুলো সময়ের ব্যবধানে করতে, যাতে আমার উপর ডিপার্টমেন্টের চাপ না আসে, কিন্তু তুমি পরপর খুন করা শুরু করলে। রাইলি ভয়ানকভাবে হাসতে হাসতে মোটা কণ্ঠে বলল, আর তাই আপনি এই মেয়েকে নিয়ে আমাকে আজ বন্দি করার পরিকল্পনা করেছেন। আপনাকে আমি চালাক ভেবেছিলাম। আমাকে বন্দি করতে হলে আপনাকে আমার চেয়ে 2 কদম আগে ভাগতে হবে। এটা বলেই বৈদ্যুতিক এক ঝটকায় রাইলি উড়ে গিয়ে ল্যাম্পপোস্টের খুঁটি ভেঙে আছড়ে পড়ল। ভাঙা ল্যাম্পপোস্টের লাইট থেকে আগুনের ফুলকি পড়তে লাগলো। দেখা গেল লামিয়া পেছন থেকে মন্ত্রপুত লাঠি দিয়ে রাইলিকে আঘাত করেছে। রাইলি কাতরাতে কাতরাতে কোনোরকম উঠে নিজের জামা ঝাড়তে ঝাড়তে বলল, কাপুরুষ, পেছন থেকে আঘাত করে। এই বলে সামনে তাকিয়ে লামিয়াকে দেখে বলল,
সরিকা মহিলা। লামিয়া মুখ বাঁকিয়ে হাসি দিয়ে বলল, আমাকে সহজভাবে নিও না, তাহলে খুব পস্তাবে। রাইলি ঘাড় দুই দিকে কাত করে টাস টাস করে ফুটে বলল, নুরুল হুদা সহজ কাউকে চুজ করে না, আমি জানি। তাহলে আসো এবার, সামনে থেকে আক্রমণ করো। লামিয়া তার মন্ত্রপুত লাঠির তাক করে বিড়বিড় করে কিছু পড়তে পড়তে রাইলির দিকে এগিয়ে আসতে লাগলো। রাইলির চোখের মনি গায়েব হয়ে গেল, চুলগুলো বাতাসে উঠতে লাগলো, জমিন থেকে কয়েক ইঞ্চি উপরের হাওয়ায় ভেসে উঠল। এই দেখে এক মুহূর্তের জন্য লামিয়ার চেহারা রং উড়ে গেল, তবুও থামল না, এগিয়ে আসতে লাগলো রাইলির দিকে। রাইলি হাতের ইশারায় নিচে পড়ে থাকা ল্যাম্প পোস্টের ভাঙা কাজগুলো উড়িয়ে লামিয়ার দিকে ছুঁড়ে মারল। লামিয়া সেগুলো থেকে বাঁচতে নিজের হাতে থাকা লাঠি ঘুরিয়ে ঘুরিয়ে আঘাতে লাগলো, তবুও কয়েকটা কাচের টুকরো লামিয়াকে আঘাত করল। লামিয়া কুকড়ে উঠেও থেমে গেল না, সোজা গিয়ে রাইলির সামনে লাঠিটা দিয়ে মাটিতে আঘাত করল। লাঠির আঘাতে ঝিংঝিং করে নীল রঙের একটা রেডিয়েশন সৃষ্টি হলো। রাইলি তার কান চেপে বসে পড়ল চিৎকার করে। লামিয়ার সাথে সাথে রাইলির চারপাশে গোল করে অদৃশ্য এক বৃত্ত এঁকে দিল লাঠি দিয়ে। রাইলি উঠে প্রচণ্ড রেগে হুঙ্কার দিয়ে লামিয়াকে আঘাত করার জন্য হাত বাড়ালো, কিন্তু সেটা লামিয়া পর্যন্ত যাওয়ার আগেই বৃত্তের মাঝে আটকে গেল। এক ঝটকায় রাইলির হাত ফিরে এলো। রাইলি রাগে কাঁপতে কাঁপতে বলল, আমাকে বন্দিত করে রাখতে পারবি না? পেছন থেকে নুরুল হুদা বলল, কি হলো চুকরি, এত সময় লাগছে কেন? লামিয়া বলল, কাজ সম্পূর্ণ হয়েছে স্যার, সে এখন আমার কবজায়, আপনি অ্যাম্বুলেন্স কল করুন রাইলিকে হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য। এই বলে লামিয়া লাঠির মাথায় একটা লাল সুতো বেঁধে মন্ত্র পড়ে বৃত্তের 3 দিকে 3টা বাড়ি দিল মাটিতে। সাথে সাথে রাইলি ভয়ানক আত্মচিৎকার করে উঠল গগনবিদারী। এর সাথে রাইলির শরীর থেকে কালো ধোঁয়ার ন্যায় এক ভয়ানক আকৃতি বের হয়ে সে লামিয়ার লাঠির মাথায় লাল সুতোর মাঝে মিশে গেল। রাইলি জ্ঞান হারিয়ে সেখানে পড়ে গেল। লামিয়া তাড়াতাড়ি করে সুতোয় 3টা টান দিয়ে গিট দিয়ে সেটা নিজের ব্যাগে ঢুকিয়ে নিল। দূর থেকে অ্যাম্বুলেন্সের সাইরেন শোনা যাচ্ছে। নুরুল হুদা এগিয়ে এসে লামিয়াকে বলল, তুমি ঠিক ততটাই অভিজ্ঞ যতটা বুড়ি বলেছিল। আমি প্রথমে মানতে পারিনি তুমি এটা করতে পারবে। লামিয়া বলল, আমি এটা পেরেছি কারণ বুড়িমা ওই আংটির দ্বারা ইফতির শক্তি কমিয়ে দিয়েছে, যা ইফতি নিজেও বুঝতে পারিনি। না হলে ইফতির মতো শক্তিশালী জিনকে বন্দি করার ক্ষমতা আমার কেন, বুড়ি মায়েরও নেই। নুরুল হুদা বলল, আমি জানি সে, ভাগ্যক্রমে আংটিটা আমার হাতে এসেছিল। এখন ইফতির দলবলকে বন্দি করতে হবে, তা না হলে তারা কাউকে শান্তিতে থাকতে দেবে না। আপনি চিন্তা করবেন না, তাদের সর্দার বন্দি হয়ে গিয়েছে, তারা বেশিক্ষণ টিকতে পারবে না ময়দানে। অ্যাম্বুলেন্স এসে গিয়েছে, রাইলিকে হাসপাতালে নিয়ে যান, ও শরীর অনেক দুর্বল থাকবে কয়েকদিন। নুরুল হুদার চেহারায় অন্য এক চিন্তার ছাপ দেখা গেল এই কথা শুনে। রাইলির দিকে তাকিয়ে কিছু একটা ভাবতে লাগলো। লামিয়া চলে গেল। অ্যাম্বুলেন্স থেকে স্ট্রেচার নিয়ে আসা হলো। রাইলিকে ধরে ওঠানোর জন্য 2জন লোক আসলে নুরুল হুদা তাদেরকে থামিয়ে দিয়ে নিজেই রাইলিকে তুলে স্ট্রেচারে শুয়ে দিল। দেখা গেল নুরুল হুদার হাতের সাথে রাইলির মাথা থেকে অনেকগুলো চুল উড়ে এসেছে। নুরুল হুদা চুলগুলোর দিকে তাকিয়ে আবার রাইলির দিকে তাকালো অদ্ভুতভাবে। রাইলিকে অ্যাম্বুলেন্সে করে নিয়ে যাওয়া হলো। নুরুল হুদা চিন্তিত চেহারায় এক জায়গায় বসে রইল। তখনই তার ফোনে কল আসলো। কল রিসিভ করলে ওপাশ থেকে শোনা গেল, স্যার, একজনকে পেয়েছি ফাঁসানোর জন্য, আগামীকাল তাকে মিডিয়ার সামনে উপস্থিত করা হবে খুনি হিসাবে। নুরুল হুদা বলল, সে কি স্বীকার করেছে খুনের কথা? এখনো করেনি, হোগার উপরে কয়েকটা দিলেই সব কিছু স্বীকার হয়ে যাবে। আপনি আসেন স্যার। ঠিক আছে, আমি আসছি, এখনই মারপিট করার দরকার নেই, এতে হিতে বিপরীত হতে পারে। আমি সে তার স্বভাব বুঝে ব্যবস্থা নিব। দৃশ্য পরিবর্তন। আরে, আমাকে কেন থানায় ধরে নিয়ে আসা হয়েছে? আমি তো গিয়েছিলাম কবর জিয়ারত করতে। মোনাজাত শেষ নবীতে ধরে নিয়ে এসছেন? আমার দোয়া তো এখনো জমিন আসমানের মাঝখানে ঝুলে আছে। শামীম চেঁচিয়ে বলছিল এসব কথা। দায়িত্বরত পুলিশ সদস্য ধমক দিয়ে বলল, চুপ করে বসে থাক, কোদাল নিয়ে কবর জিয়ারত করতে কে যায়? আমাদের কি বলদ মনে হয় তোর? আরে, কোদাল নিয়ে গেছিলাম কবরের উপর লতা পাতা পরিষ্কার করার জন্য। এত জঙ্গল হয়ে আছে, ঠিক মতো দোয়া পৌঁছে না কবরে। আর কোনো কথা বলবি না তুই? স্যার আসছে একটু পর, যা বলা তাকে বলবি। শামীম আর কিছু না বলে মুখ ফুলে বসে রইল। ভেতর থেকে আমতা আমতা করে বলল, গদা খাবি ভাই? শামীম চাপা রাগী কণ্ঠে দাঁতে দাঁত চেপে বলল, মজালো সারামজাদা, তোর জন্য আপদে ফেসে গেছি। একবার এখান থেকে বের হয়নি, পচা মোলা খেয়ে তোর ভেতরেই নাসিকে অ্যাটাক করব। তোর কি মনে হয় এত সহজে এখান থেকে বের হতে পারবি? এখানে অন্য কোনো ষড়যন্ত্র চলছে। ষড়যন্ত্র মানে? কিসের ষড়যন্ত্র?
আমি কাউকে বলতে শুনেছি তুই খুব ভালোভাবে ফাঁসতে যাচ্ছিস। দৃশ্য কিছুক্ষণ আগে থেকে শুরু হয়। শামীম কোদাল হাতে নিয়ে দাঁড়িয়ে আছে এক পুরনো কবরস্থানের সামনে। ঘুটঘুটে অন্ধকারে মোবাইলের ফ্ল্যাশ একমাত্র আলোর প্রদীপ। শামীম কাঁপতে কাঁপতে বলল, এ ভাই ফিঙ্গে, সত্যিকার একটা কথা বলতো, ভূতপ্রেত কি সত্যি সত্যি কবরস্থানে প্রবেশ করতে পারে না? ফিঙ্গে হালকা কাশি দিয়ে বলল, ভূতপ্রেতের কথা তো জানি না, কিন্তু এখন যদি তুই এখানে দাঁড়িয়ে থাকিস তাহলে কেউ না কেউ দেখে ফেলবে, তারপর তোর তবলা বাজাবে। আরে বাল, একটু সবুর কর। আমি কি রোজ রোজ কবরস্থানে আসি নাকি? দম নিতে দে। রোজ রোজ না আসলেও মাঝে মধ্যে কবরস্থানে আসতে হয়, এতে করে মৃত্যুর কথা স্মরণ আর উপরওয়ালার সাথে সম্পর্ক ভালো হয়। তোর মুখ থেকে ভালো কথা শুনলে মনে হয় আমি ভুল শুনতেছি। অপমান করিস না গদা। শোন, আমি অতটাও খারাপ না যতটা তুই ভাবিস। আনার অত ভালো টালো লাগে না যতটা এখন ভাবিস। হয়েছে হয়েছে, এখন চল কাজ শেষ করা যাক। তুই আমাকে দেখিয়ে দিবি কোন কবর খুঁড়তে হবে। তার আগে আসল কাম কর, আমাকে অদৃশ্য করে দে, না হলে কেউ দেখে ফেলবে। আরে হ্যাঁ, এক কাজ কর, হাঁটু মাথার পেছনে দিয়ে হাত গেড়ে বসে পড়। না সরি, হাঁটুর পেছনে দিয়ে মাথা গেড়ে বসে পড়। বালের কথা কইতাছস? হাত মাথার পেছনে দিয়ে হাঁটু গেড়ে বসতে হবে, এটা বললেই তো হয়। কি পাচাইতাছস কথা? বুঝতে যেহেতু পারছিস তাহলে করিস না কেন? বসে পড়, আর বসার পর চোখ বন্ধ করে কল্পনা করবি তুই অদৃশ্য হয়ে যাচ্ছিস ধীরে ধীরে। আমি চোখ খুলতে খুলতে বললে তখন চোখ খুলবি। শামীম ফিঙ্গের কথা মতন হাত মাথার পেছনে দিয়ে হাঁটু গেড়ে বসে পড়ল এবং চোখ বন্ধ করে নিল। ফিঙ্গে শামীমের ভেতর থেকে উৎপটাং কিছু মন্ত্র পড়তে লাগলো। এভাবে কিছুক্ষণ যাওয়ার পর ফিঙ্গে বলল, নে এবার চোখ খুল ধীরে ধীরে। শামীম চোখ খুলে নিজের শরীরের দিকে তাকিয়ে হাত পা ভালো করে দেখে বলল, আমি কি অদৃশ্য হয়ে গেছি? মানে কি আমাকে দেখতে পাবে না? হ্যাঁ, তোর হাতে মাত্র আধা ঘন্টা আছে, এর মাঝে কাজ শেষ করতে হবে, এরপর তুই আবার দৃশ্যমান হয়ে যাবি। শামীম খুশিতে লাফ দিয়ে বলল, 5 মিনিটে কাজ শেষ করে বাকি 25 মিনিট গার্লস হোস্টেল কাটাবো। এই বলে যখনই কবরস্থানে ঢুকতে যাবে তখনই বাঁশির শব্দের আওয়াজ এলো। কে রে এত রাতে ওখানে? শামীম চমকে উঠে পেছনে তাকিয়ে দেখলো 2 জন টহল পুলিশ এদিকে আসছে টর্চ হাতে নিয়ে। ফিঙ্গে বলল, ফ্ল্যাশ বন্ধ কর কথার বাচ্চা, ওটা দেখে আসছে তারা। ফ্ল্যাশ বন্ধ করে দাঁড়িয়ে থাক, তারা তোকে দেখতে পাবে না। শামীম তাড়াতাড়ি ফ্ল্যাশ বন্ধ করে চুপচাপ দাঁড়িয়ে রইল। পুলিশ এসে শামীমের চোখে টর্চ মেরে বলল, কিরে এত রাতে এখানে কি করছিস? শামীম একবার পেছনে তাকিয়ে আবার পুলিশের দিকে তাকিয়ে বলল, আমাকে বলছেন? তো তুই ছাড়া আর কে আছে, বল কি করছিস এখানে? শামীম হাঁ করে বিড়বিড় করে বলল, ফিঙ্গে মেরা ভাই, এ ক্যা হুয়া রা হ্যায়, এরা আমাকে দেখতে পাচ্ছে কেমনে? ফিঙ্গে আমতা করে বলল, মাফ কর না ভাই, ভুলে পাতলা পায়খানা হওয়ার মন্ত্র পড়ে ফেলেছি, তুই অদৃশ্য হস নাই। এটা শুনে শামীম টাসকি খেয়ে চিৎকার করে উঠল, এটা তুই কি বলি ফিঙ্গে? তুই আমার একা একা নিয়ে ছোড়া। শামীমের হঠাৎ চিৎকারে টহল পুলিশ 2 জন ভয় লাফিয়ে দিয়ে উঠল। শামীম বলল, স্যার আমার ঘুমের মাঝে হাঁটা চলার অভ্যাস আছে, কখন যে হাঁটতে হাঁটতে চলে এসেছি বলতে পারি না। পুলিশ রেগে বলল, তাহলে কোদাল নিয়ে এসেছিস কেন? স্যার কি আর বলবো, স্বপ্নে দেখছিলাম আমার দাড়ি বড় হয়ে গেছে, তাই শেভ করার জন্য রেজার খুঁজে পাচ্ছিলাম না, সামনে কোদাল পাইছি সেটাই হাতে তুলে নিয়েছি। পুলিশ হতবাক হয়ে বলল, পাগল নাকি, যা এখান থেকে, আর ঘুমানোর আগে হাত পা খাটের সাথে বেঁধে ঘুমাবি। এভাবে হাঁটতে হাঁটতে কবে না জানি গাড়ির নিচে পড়িস। শামীম থ্যাংক ইউ স্যার বলে চলে যেতে যেতে বিড়বিড় করে দাঁত কটমট করে ফিঙ্গেকে বলল, আজকে বাসায় গিয়ে নেই, আমি নিজে তোরে ইফতির হাতে তুলে দেবো। হালাকিম্মা, ভাগ্য ভালো গার্লস হোস্টেল পর্যন্ত পৌঁছায়নি, না হলে এতক্ষণে গণধোলাই খেয়ে চিত হয়ে থাকতাম। এদিকে একজন পুলিশ আরেকজনকে বলছে, এটা একটা হাবাগোবা পোলা, ওসি সাহেব যে একজনকে ঠিক করতে বলেছিল ফাঁসানোর জন্য, এটার চেয়ে ভালো আর কাউকে আমরা পাবো না, ওকে ছেড়ে না দিয়ে থানায় নিয়ে যাই চল। অন্য পুলিশ বলল, ঠিক বলেছিস, এই দাঁড়া দাঁড়া দাঁড়া। শামীম থমকে দাঁড়াল এবং বলল, আবার কি দাঁড়াতে বললা কেন? ভিতর থেকে ফিঙ্গে বলল, মনে হয় তোরে সরি বলবে ধমক দেওয়ার জন্য। পুলিশ 2 জন শামীমের কাছে এলে শামীম 32টা দাঁত বের করে বলল, আরে সরি বলা লাগবে না, আপনারা পুলিশ মানুষদের একটা ধমক দিতেই পারেন। আমরা সরি কেন বলবো? আমরা তোকে থানায় নিয়ে যেতে এসেছি, কোদাল নিয়ে রাত্রেবেলা কবরস্থানে সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করার জন্য তোকে অ্যারেস্ট করা হলো। ভেতর থেকে ফিঙ্গে বলল, আর জীবনে কিছু আন্দাজ করুম না। দৃশ্য বর্তমানে ফিরে এলো। শামীম চুপচাপ বসে আছে টুলের ওপর হাত প্যাক করে ভদ্র ছেলের মতো। ফিঙ্গে ভেতর থেকে বলল, এভাবে কথাবার্তা ছাড়া বসে আছিস কেন? তুই কথা না বললে আমার ভালো লাগে না গদা, কথা বলার মতো অবস্থা রাখিস তুই, আর ভুলে তো মানুষেরই হয়, আমি বুঝতে পারি কি এমন হয়ে যাবে এমন বিষয়টা, কিন্তু তুই তো মানুষ না।
তোর কিভাবে ভুল হয় বড় লিঙ্গের ছোট ফিঙ্গি? কিসব আবল তাবল করতেছস? আর তোর মাঝে থাকতে থাকতে আমার ভেতরে মানুষের স্বভাব চলে আসছে। ভুল করে বসে এখন থাক, আর সাফাই গাইতে হবে না। আমি জীবনে একটা ভুলই করেছি, জন্ম নিয়ে। ধুর, তোরে কি বলেছে আমি জন্ম নিয়ে ভুল করেছি? এত 5 লাইন জ্যাদা বুঝিস কেন? আমি ভুল করেছি তোর নিজের ভিতরে জায়গা দিয়ে। তখনই দেখা গেল ওসি নুরুল হুদা থানায় প্রবেশ করলো তাড়াহুড়া করে। ডেস্কে বসা পুলিশ উঠে সেলুট দিল। নুরুল হুদা জিজ্ঞাসা করলো, কোথায় সে? পুলিশ সদস্য আঙ্গুলের ইশারায় শামীমকে দেখিয়ে বলল, ওই যে পাগল, কতক্ষণ ধরে বসে আছে, একা একা কথা বলছে। নুরুল হুদা সেদিকে তাকাতেই শামীমের সাথে চোখাচোখি হলো। শামীম একটু খুশি আর অবাক হয়ে উঠে দাঁড়িয়ে বলল, আঙ্কেল আপনি? নুরুল হুদা অবাক হয়ে গিয়ে এসে বলল, তাহলে তুমি রাইলির পেছন পেছন এখানেও চলে এসেছ? শামীম কিছু বলতে যাবে তখনই অনুভব করলো শরীর ধীরে ধীরে গরম হয়ে যাচ্ছে। ফিঙ্গে যেন রাগ আর হিংস্রতায় ফুসফুস করে ভেতর থেকে বলল, এই সেই নিকৃষ্ট জানোয়ার। নুরুল হুদা কিছু বোঝ ওঠার আগেই শামীম নিজের অজান্তে ধুম করে একটা ঘুষি বসিয়ে দিল নুরুল হুদার মুখে। নুরুল হুদা উড়ে গিয়ে ফাইল রাখার র্যাক ভেঙে আছড়ে পড়ল। শামীম অবাক হয়ে ভয় পেয়ে নিজের হাতে কামড়তে বলল, আরে এইটা আমি কি করলাম? ফিঙ্গে, তুই এটা করেছিস? এই দেখে একজন কনস্টেবল তেড়ে আসলো শামীমকে ধরার জন্য। শামীম পেছাতে পেছাতে বলতে লাগলো, আমি কিছু করি নাই ভাই, বিশ্বাস করেন। কনস্টেবল কাছাকাছি আসতে শামীম আবার ঘুরে একটা দিল তাকে। কনস্টেবল গিয়ে আছড়ে পড়ল অন্য পাশে। শামীম হাত পকেটে ঢুকিয়ে কান্না করার ভান করে বলল, আমি হাত বের করব না ফিঙ্গে, তুই এগুলো করছিস। নুরুল হুদা কোনোরকম উঠে রেগে মেগে চিৎকার করে বলল, গর্দভের বাচ্চাগুলো তুই কি করিস? শামীম তাড়াতাড়ি নুরুল হুদার দিকে এগিয়ে গিয়ে বলল, বিশ্বাস করেন আঙ্কেল, আমি কিছু করছি না। এই বলে পকেট থেকে হাত বের করে জোর করে ক্ষমা চাইতে নিলে আবার এক শট নুরুল হুদার পেটে। শামীম আবার পকেটে হাত ঢুকিয়ে বলল, ভুল করে ফেলেছি স্যার, আজকে আমি শেষ, আজকে দেখা গেল। এবার 2-3 জন পুলিশ একসাথে ডান্ডা হাতে নিয়ে তেড়ে আসছে শামীমের দিকে। শামীম পকেট থেকে হাত বের করে তাদের থামতে বলতে বলছে, আমি কিছু করছি না। এই বলে একটা বড় ডেস্ক উঠিয়ে তেড়ে আসা পুলিশ সদস্যর দিকে ছুড়ে মারল। তারা ডেস্কের আঘাতেই দূরে গিয়ে আছড়ে পড়ল। এভাবে শামীম না চাইতেও এক এক করে সকল পুলিশকে মেরে আহত করে ফেলে রাখল। থানার অবস্থা পুরো ঘূর্ণিঝড়ে উড়ে যাওয়ার মতো। চেয়ার টেবিল ভেঙে চুরে পড়ে আছে ছড়িয়ে ছিটিয়ে, ফাইলের কাগজগুলো ফ্যানের বাতাসে উঠছে। শামীমের এই অবস্থা দেখে মাথায় হাত দিয়ে বলল, ফিঙ্গে, এ তুনে কিয়া কিয়া? হঠাৎ শামীমের চোখের মনি গায়েব হয়ে গেল। সাদা চোখে নিয়ে ঘাড় কাত করে গড়গড় আওয়াজ করতে করতে আহত হয়ে পড়ে থাকা নুরুল হুদার দিকে এগিয়ে গেল। নুরুল হুদা কাতরাচ্ছে শুয়ে শুয়ে। শামীম এখন পুরোপুরি ফিঙ্গের নিয়ন্ত্রণে। শামীম গিয়ে নুরুল হুদার বুকের ওপর পা রেখে আক্রোশ ভরা কণ্ঠে বলল, নুরুল হুদা, চিনতে পেরেছিস আমাকে? নুরুল হুদা আহত কণ্ঠে কাশতে কাশতে বলল, কে তুই? খুব জলদি চিনে যাবি, তোর সময় ঘনিয়ে এসেছে। নিজের কৃতকর্মের প্রায়শ্চিত্ত করার জন্য প্রস্তুত হয়ে নে। এই বলে ফিঙ্গে শামীমের শরীরের নিয়ন্ত্রণ ছেড়ে দিল। শামীম হুঁশে এসে দেখল সে নুরুল হুদার বুকের ওপর পা দিয়ে রেখেছে। শামীম তাড়াতাড়ি পা সরিয়ে কান্না করা ভান করে বলল, আমি ফাইসা গেছি আঙ্কেল। এই বলে এক দৌড় দিয়ে থানা থেকে বের হয়ে গেল আর বলতে লাগলো, ফিঙ্গে, তোর মতো বন্ধু আমার শত্রু না হোক খালারপো। দৃশ্য পরিবর্তন। রাইলি হাসপাতালের বেডে অক্সিজেন মাস্ক পরা অবস্থায় শুয়ে আছে। একজন নার্স সবকিছু পর্যবেক্ষণ করছে। স্যালাইন ঠিকমতো চলছে কিনা, হার্টবিট ঠিক আছে কিনা, অক্সিজেন ঠিকমতো সাপ্লাই দিচ্ছে কিনা, সব চেক করে নার্স রাইলির দিকে মাথার নিচে বালিশটা ঠিক করে মাথাটা আলতো করে রাখলো। আরেকজন নার্স এসে বলল, কিরে, একজন পেশেন্টের পেছনে যদি এত সময় দিস তাহলে বাকিদের কি হবে? তাড়াতাড়ি কর। সে আমাদের ওসি সাহেবের মেয়ে, তার দেখভাল আলাদাভাবে করতে বলা হয়েছে। এই শুনে দ্বিতীয় নার্স একটু অবাক হয়ে বলল, বলিস কি, ওসি সাহেবের মেয়ে, অথচ সরকারি হাসপাতালে? যারা সামান্য কাশি হলেও ব্যাংকক চলে যায় চিকিৎসা করাতে, তাদের মেয়ে সরকারি হাসপাতালে? আমি শুনেছি মেয়েটা বড় দুর্ভাগী, মা মরা মেয়ে, বাবাও তেমন সময় দেয়নি জীবনে, অনেক অবহেলা সহ্য করে বড় হয়েছে। একটা কথা কি জানিস, যাদের কেউ নেই তারা নিজেকে বুঝতে পারে, কিন্তু যাদের সব থেকেও কেউ নেই তারা ভেতরে ভেতরে মরে গেলেও কেউ দেখে না। দেখা গেল রাইলির চোখ থেকে গড়িয়ে পানিপুর ঝরে পড়ল বালিশের ওপর। দৃশ্য পরিবর্তন। লামে ইফতিকে বন্দি করা সুতো হাতে দাঁড়িয়ে আছে বুড়ির সামনে। বুড়ি খিলখিল করে হাসতে হাসতে কুজো পিঠ নিয়ে হেঁটে এসে লামিয়ার সামনে দাঁড়িয়ে বলল, আমি জানতাম তুই পারবি, এমনি এমনি তো আর তোকে সবকিছু শেখাইনি, দে তাকে আমার হাতে দে। লামিয়া সুতোটা বুড়ির হাতে না দিয়ে সরিয়ে নিল। বুড়ি রাগান্বিত কণ্ঠে বলল, কি করছিস তুই, সুতোটা আমার হাতে দে। লামিয়া বলল, আগে বলো তুমি তার সাথে কি করবে?
আমি তাকে আমার গোলাম বানাবো। সে অনেক শক্তিশালী, কিন্তু তার আংটি আমার কাছে থাকায় সে আমার কিছুই করতে পারবে না। লামিয়া বুড়ির হাতে এবার সুতোটা দিয়ে বলল, আমি ভেবেছিলাম তুমি তাকে মেরে ফেলবে, তাহলে তোমার হাত কিছুতেই দিতাম না আমি ওকে। বুড়ি সুতোটা হাতে নিয়ে চোখের সামনে ধরে খুশিতে বলল, অনেক বছরের সাধনা তোকে বন্দি করার। লামিয়া চলে যেতে যেতে বলল, আমি যাচ্ছি, দেখি গিয়ে রাইলির জ্ঞান ফিরল নাকি। বেচারি এতদিন এই রাক্ষসের নিয়ন্ত্রণে ছিল, এখন সে মুক্ত। এই বলে লামিয়া চলে যাচ্ছিল, তখনই পেছন থেকে বুড়ির চিৎকার। লামিয়া তাড়াতাড়ি পেছনে তাকিয়ে যা দেখল তাতে চোখ কপাল উঠে যাওয়ার উপক্রম। ইফতি ভয়ানক রূপে বুড়ির গলা চেপে ধরে উপরে তুলে রেখেছে। ইফতির পুরো শরীর থেকে কালো ধোঁয়া বেরোচ্ছে। লামিয়া কিছু করতে যাবে তার আগেই ইফতি চোখের ইশারায় লামিয়াকে তুলে আছড়া মেরে ফেলল নিচে। সাথে ইফতির ভয়ানক কণ্ঠস্বর, ভেবেছিস তুই আমাকে বন্দি বানিয়ে নিয়ে এসেছিস বাচ্চা মেয়ে? আমি নিজের ইচ্ছায় বন্দি না হলে তোর মতো 100 জন আমাকে বন্দি করার ক্ষমতা রাখে না। লামিয়া কাতরাতে কাতরাতে জিজ্ঞাসা করলো, কেন কেন তুমি নিজের ইচ্ছায় বন্দি হয়েছ? আমি ডাইনি বুড়ির কাছে পৌঁছাতে চেয়েছিলাম, কিছুতেই তার খোঁজ পাচ্ছিলাম না। তারপর আমি তার সাহায্য নিলাম, আর এখন আমি এই ডাইনি বুড়ির গলা চেপে ধরে রেখেছি। বুড়ি পা ছটফট করতে করতে নিঃশ্বাস বন্ধ হতে হতে বলল, তুই কি মনে করেছিস আমাকে মারলেই সব শেষ হয়ে যাবে? কিছুই শেষ হবে না। ইফতারও ভয়ানক হয়ে বলল, সব শেষ করবো আমি, শুরুটা তোর শেষ দিয়ে হোক। এই বলে বুড়িকে ধরে ঘাড় থেকে মাথাটা টান দিয়ে ছিঁড়ে ফেলে 2 দিকে ফেলে দিল। এমন দৃশ্য দেখে লামিয়া ভয় কেঁপে উঠল, নিজের আত্মা যেন বের হয়ে আসতে চাইছে। ইফতি বুড়ির পিতলের পাত্র থেকে নিজের আংটিটা খুঁজে আঙ্গুলে পরে নিল। তারপর বুড়ির মাথাটা তুলে হাতের আংটি থেকে একটা সুচালো চাকু বের করে বুড়ির গালে লিখে দিল ইংরেজি অক্ষর এল। এরপর বুড়ির মাথাটা একটা লোহার শিকে গেঁথে অন্য পাশে বুড়ির বুকের মধ্যে বিঁধে দিল। লামিয়া চিৎকার করে বলল, এত কিসের ক্ষোভ তোমার? সে তোমার কি ক্ষতি করেছিল? ইফতি এবার এক জায়গায় বসে হাতের ইশারায় লামিয়াকে টেনে হিঁচড়ে এনে নিজের সামনে বসালো। এরপর ইফতি বলল, সে যা করেছে তার ফল রাইলি আজ পর্যন্ত ভোগ করছে। লামিয়া অবাক হয়ে বলল, মানে? রাইলির কি হয়েছে? রাইলির ব্লাড ক্যান্সার এবং সেটা লাস্ট স্টেজ। শামীম থানা থেকে দৌড়ে পালাতে পালাতে এক জায়গায় এসে হাঁটুতে ভর দিয়ে হাঁপাতে হাঁপাতে বলল, ফিঙ্গে তুই আমাকে দিয়ে পুলিশ পিটিয়েছিস, আমার এখন সোজা খাসি হয়ে যাবে। খাসি হবে মানে? কি বলি? আরে ফাঁসি হবে আমার। তো আবার রাইলির বাপরে সহ মারছি, তুই মুরগি বানানোর জন্য আমাকে ছাড়া কাউকে পাইলি না। ফিঙ্গি কিছুক্ষণ চুপ থেকে বলল, এত প্যানিক করিস না, আমি থাকতে তোর কিচ্ছু হবে না। তুই থাকতে সব হচ্ছে, তুই আসার আগে আমার লাইফ ছিল পানির মতো, সব কিছু স্বাভাবিক। তাহলে তুই কি চাস আমি চলে যাই? আমি চাইলে কি তুই চলে যাবি? না, জানতাম আমি। তাহলে আর চেয়ে লাভ কি? তুই থাক, আমাকে দিয়ে পুলিশ আর্মি সব পিটা, পারলে দিল্লি গিয়ে আপাকে পিটা। তারপর আমার ফাঁসি হয়ে গেলে কবরের সামনে বসে কীর্তন গাইস, বন্ধু আমার কবরে, বন্ধুর বউরে রাখমো আদরে, শীতের রাতে জড়ায় রাখমো চাদরে, বন্ধু তুই নিশ্চিত থাক কবরে। ফিঙ্গে আসতে আসতে বলল, কিন্তু তুই তো বিয়াই করিসনি, বউ পাইলি কই? তুই জানোস আমি বিয়া করি নাই? ম্যাসেঞ্জারে আমার যতটা সংসার আছে তোর 14 গোষ্ঠী মিলেও ততটা বিয়া করিনি। চাপা মারিস না কথা, আমি সব জানি। নিজেই ফেক আইডি খুলে নিজেকে আই লাভ ইউ বলে মেসেজ দিয়ে আবার নিজেই আই হ্যাভ এ গার্লফ্রেন্ড বলে রিজেক্ট করে দিস। আমার মুখ খুলিস না, তাহলে তোর ধুতি খুলে ছেড়ে দেব। থাক আর বলতে হবে না, এখন কাজের কথা বল। এতক্ষণে নিশ্চয়ই পুলিশ আমাকে খুঁজতেছে, আমি এখন কি করব? আর তোর নাকি মৃত শরীর লাগবে আমার ভেতর থেকে বের হওয়ার জন্য, সেটার কি হবে? ফিঙ্গে একটু ভেবে বলল, তার মনে হয় আর দরকার হবে না, কারণ ইফতেল এতক্ষণে এসে যেত আমার পিছু পিছু। সে যেহেতু আসেনি তার মানে কিছু একটা গড়বড় হয়েছে। রাইলিকে একটা কল কর কথা। শামীম পকেট থেকে ফোনটা বের করে রাইলিকে কল দিল, কিন্তু ব্যালেন্স নেই। ফিঙ্গে একটু রেগে বলল, গরিব দেখেছে কিন্তু তোর মতো ফকিন্নি দেখিনি, খোঁচা দিস না, দাঁড়া ইমার্জেন্সি ব্যালেন্স দিচ্ছি। এই বলে শামীম ব্যালেন্স নিতে গিয়ে দেখা গেল তার আগেও 20 টাকা নিয়ে আছে। মুখ কালো করে শামীম বলল, ফিঙ্গে কল করার কি দরকার? রাইলিকে চলো বাসায় চলে যাই সোজা। তার মানে তোর ইমার্জেন্সি ব্যালেন্সও নাই? হায় রে ফকির, তোর কি বড় লোক হতে ইচ্ছা করে না কখনো? না, আল্লাহ গরিব বানাইছে, আল্লাহ তো কুত্তাকেও কুত্তা বানাইছে। কখনো কি কুত্তা জেব্রা হতে চাইছে বা গাধা ঘোড়া হতে চাইছে? তাহলে মানুষের তো চুলকানি কেন বড় লোক হওয়ার জন্য? জুতা খুইলা মোজা ধোয়া পানি খাওয়া মানুষ এমন মোটিভেশনাল কথাবার্তা বলে। চল এখন রাইলিদের বাসায় যাব। এই বলে শামীম রওনা দিল রাইলিদের বাসার উদ্দেশ্যে। যেতে যেতে শামীম বলল, আচ্ছা তোর আর ইফতির মাঝে কিসের দুশ্মনী, আর তুই ইফতিকে কেন ভয় পাস? ফিঙ্গে বলা শুরু করলো, আমি আর ইফতি একসময় খুব ভালো বন্ধু ছিলাম, তবে আমাদের পথ ছিল আলাদা।
ইফতি ছিল শক্তিশালী হওয়ার নেশায় মত্ত, আর আমি ছিলাম জ্ঞান আহরণের মত্ত। শক্তি পাওয়ার জন্য ইফতি যে কোনো পর্যায়ে যেতে পারত, এমনকি শিশু বলি থেকে যুবতী মেয়ে বলি দিতেও দ্বিধা করতো না। আর এসব নিয়ে ইফতির সাথে আমার বন্ধুত্ব নষ্ট হতে থাকে। আমি ওকে অনেক বোঝাতাম, অনেকভাবে এসব পথ থেকে ফিরিয়ে আনার চেষ্টাও করতাম, কিন্তু ইফতি কখনো আমার কথা শোনেনি। শক্তিশালী হওয়ার নেশা ওকে এত পরিমাণ অন্ধ করে দিয়েছিল যে নিজের বাবা মাকেও ছেড়ে চলে এসেছে এই পৃথিবীতে, আর কখনো ফিরে যায়নি। তাহলে তোর সাথে দুশ্মনী হলো কিভাবে? তুই তো ওর ভালো চাইছিলি। আমার অনেকের ভালো চাই, কিন্তু তারা মনে করে আমরা তাদের স্বাধীনতা কেড়ে নিচ্ছি, তাদের স্বপ্ন ভেঙে দিতে চাইছি। আমার কারণে ইফতি বহুবার তার লক্ষ্যবস্তু থেকে বিচ্যুত হয়েছে, আর তাই সে আমাকে আজকে নিজের দুশ্মন বনে নিয়েছে। দৃশ্য পরিবর্তন। রাইলির সাথে কি হয়েছিল, আর তুমি বা রাইলির শরীরে কি করছিলে? বলে আমি আর কথা শুনে ইফতি বলল, আমি ছিলাম রাইলির নিরাময়। যতদিন আমি রাইলির শরীরে ছিলাম ততদিন রাইলির ক্যান্সার ওর কোনো ক্ষতি করতে পারিনি। তুমি যদি নুরুল হুদার কথা শুনে আমাকে বের না করতে, তাহলে রাইলি আজ হাসপাতালে থাকে না। আমি কি করতাম? আমাকে যা বলা হয়েছিল আমি তাই করেছি। আমি তো জানতাম না রাইলি ক্যান্সারে, আর সেটার নিরাময় শুধু তুমি। তাহলে শোনো। দৃশ্য চলে যায় অতীতে। ইফতে হাতে একটা মাথার খুলে আর অন্য হাতে সিঁদুরের কৌটা নিয়ে ঘন জঙ্গলের পথ ধরে কোথাও যাচ্ছে। এখানের গাছপালাগুলো সম্পূর্ণ আলাদা। গাছের সবুজ পাতাগুলো বাতাসে ঝরে পড়ছে, আর হলুদ পাতাগুলো রয়ে যাচ্ছে ডালে। গাছের রং সম্পূর্ণ কালো, ঘাস লতা পাতা সবকিছু হলুদ রঙে। হঠাৎ পেছন থেকে কেউ ডাক দিল, তুমি আবার যাচ্ছ সেই পথে? ইফতি থমকে দাঁড়িয়ে পেছনে না তাকিয়েই বিরক্ত ভরা চেহারায় দীর্ঘশ্বাস ফেলে বলল, হ্যাঁ আমি যাচ্ছি। কিন্তু তুমি আবার আমার পিছু করছো ফিঙ্গে? এবার পেছনে তাকালে দেখা গেল ফিঙ্গে দাঁড়িয়ে আছে। ফিঙ্গে হালকা এসে নিচে থেকে ঝরে যাওয়া একটা সবুজ পাতা উঠিয়ে বলল, এই পাতার দিকে তাকিয়ে দেখো ইফতি, যখন বোঝা হয়ে যাবে তখন আপনজনরাই ছুঁড়ে ফেলে দিবে। আজকে যাদের জন্য তুমি এসব করেছো, এমন সময় আসবে তাদেরকে তুমি পাশে পাবে না। তোমার এসব জ্ঞান গর্ব মার্কা কথা আমার সামনে বলতে না করেছিলাম, তাই না? দেখো, তোমাকে একটা কথা বলি, এটা আমার জীবন। আমি যেভাবে চাই সেভাবে পরিচালনা করব, যা খুশি তাই করব। আমি আমার বাবা মাকে ত্যাগ করেছি, তোমাকে খুন করতেও দ্বিধা করব না। তাই শেষবারের মতো বলে দিচ্ছে, আমার পিছু করা ছেড়ে দাও। এই বলে ইফতি চলে গেল। পেছনে ফিঙ্গে দাঁড়িয়ে একা একাই বলল, আইস বুঝবি না, বুঝবি কাইল, হোগাই থাবড়া দিয়া খাবি ডাইল। এদিকে দেখা গেল ইফতি সেগুলো নিয়ে জঙ্গলের মাঝে এক কুড়ে ঘরের সামনে দাঁড়ালো এবং বলল, আমি নিয়ে এসেছি। খানিক বাদে ঘরের ভেতর থেকে একটা কালো বিড়াল বের হয়ে এলো। রক্ত লাল চোখে সেটা ইফতির দিকে তাকিয়ে ভয়ানক কণ্ঠে ম্যাও করে উঠল। ইফতি তাড়াতাড়ি করে কুড়ে ঘরের ভেতরে প্রবেশ করল। দেখা গেল জট বাঁধা চুলের ভয়ঙ্কর দেখতে এক তান্ত্রিক বসে আছে জমিন থেকে একটু উপরে হাওয়ায় ভেসে। ইফতির গায়ে হাতে থাকা জিনিসগুলো সাইডে রেখে তার সামনে সেজদায় পড়ে গেল। কিছুক্ষণ পর তান্ত্রিক চোখ মেলে গম্ভীর কণ্ঠে বলল, ওঠ। ইফতি উঠে গিয়ে তার হাতে চুমু খেয়ে বলল, মালিক দয়া করে আমাকে বড় কোনো কাজ দিন, আমি আমার শক্তির পরীক্ষা করতে চাই। এসব ছোটখাটো কাজে আমি আর মজা পাচ্ছি না। তান্ত্রিক ইফতির মাথায় হাত রেখে বলল, বড় কাজ করতে চাস তাই না? ঠিক আছে। খবর এসেছে তুলাগ্রামে কিছু ধর্মপরায়ণ জিন এসেছে, তারা আমার অনুসারীদের বেশ বিরক্ত করছে, পুজো করায় বাধা দিচ্ছে। তুই যদি ওই গ্রামে থেকে ওইসব জিনদের তাড়িয়ে দিতে পারিস তাহলে মেনে নেব তুই পরিপক্ক। ইফতি খুশি হয়ে বলল, আপনি আদেশ করেছেন আর আমি সম্পূর্ণ করব না এমনটা কখনো হয়নি এবং হবেও না। আমি সন্ধ্যার মধ্যে আপনাকে সুখবর দিব। একা যাস নয় গ্রামে, আমি তোর সাথে সবচেয়ে শক্তিশালী দলটা দিয়ে দিচ্ছি। তার কোনো দরকার নেই মালিক, ওইসব পুচকে ধর্মপ্রাণ জিনের সাথে আমি একাই যথেষ্ট। এই বলে ইফতি চলে গেল। তান্ত্রিক শয়তানির হাসি এসে বলল, ওদেরকে ধোকা দেয়া কতই না সহজ, একটু ক্ষমতার লোভ দেখালে ওরা ধোকায় পড়ে যায়। ওইদিকে দেখা যায় কুড়ে ঘরের বাইরে ঝোপের আড়াল থেকে সবকিছু শুনে নিয়েছে ফিঙ্গে। এই শুনে ফিঙ্গে হাওয়ার বেগে ছুটল। দৃশ্য পরিবর্তন। তুলাগ্রামের দৃশ্য দেখানো হয়। দুইজন জিনকে অগ্নি রঙের শিকল দিয়ে বেঁধে পুরো গ্রাম ঘোরানো হচ্ছে। লম্বা জুব্বার মাথায় পাগড়ি পরিহিত জিনরা এটা করছিল, আর গ্রামবাসীর উদ্দেশ্যে বলা হচ্ছিল এরা হলো শয়তানের পূজারী, যারা সৃষ্টিকর্তা ছাড়া অন্য কারোর সামনে মাথা নত করে তারা অভিশপ্ত। এই গ্রামে তাদের জন্য কোনো স্থান নেই। হঠাৎ একটা কণ্ঠ শোনা গেল, এই গ্রামে কার স্থান হবে আর কার হবে না সেটা আপনারা সিদ্ধান্ত নেওয়ার কে? দেখা গেল ইফতি এসেছে চোখে মুখে রাগ নিয়ে। একজন জিন বলল, তুমি কি তাদের দলভুক্ত? ইফতি এগিয়ে আসতে আসতে বলল,
কেকার দলে সেটা এখানে বিবেচ্য নয়। আমার মনে হচ্ছে আপনারা অন্যায় করেছেন। ছেড়ে দিন ওদের দুজনকে, আর যাকে তার মতো থাকতে দিন। আমরা তো করব না, এটা আমাদের দায়িত্ব শয়তানের পূজারীদের প্রতিহত করা। তুমি যেই পথে এসেছো সেই পথে চলে যাও বাছা, না হলে তোমার পরিণত এদের মতো হবে। ইফতি আবার রাগান্বিত কণ্ঠে চিৎকার করে বলল, ভালোভাবে বুঝিয়েছি, বুঝেননি, এবার আমার ক্ষমতা দেখবেন আপনারা। এই বলে ইফতি ভয়ানক রূপে ঝাঁপিয়ে পড়ল ওই জিনদের ওপর। শুরু হলো এক রক্তক্ষয়ী লড়াই। ইফতি নিজের ক্ষমতা বলে ওই জিনদেরকে বেধড়ক মারল। ইফতির শক্তির কাছে আর টিকতে পারল না। তাদের আহত করে ঝাঁঝালো কণ্ঠে ইফতি বলল, এই গ্রাম ছেড়ে চলে যান, না হলে পরের বার জীবিত ছাড়ব না। তখনই পেছন থেকে আওয়াজ এলো, তুমি অনেক শক্তিশালী, আফসোস সেটা খারাপ কাজে ব্যয় করেছ। দেখা গেল এক বুজুর্গ বয়োবৃদ্ধ সাদা দাড়িওয়ালা জিন দাঁড়িয়ে আছে, তার পেছনে শত শত জিন। ইফতি এটা দেখে ঘাবড়ে গেল। এত জিনের সাথে লড়াই করা মানে নিজের মৃত্যু ডেকে আনা। বয়োবৃদ্ধ জিন এগিয়ে এসে ইফতির কাঁধে হাত রেখে বলল, তোমাকে যে পাঠিয়েছে তাকে গিয়ে বলে দিও সকল ক্ষমতা একজনের কাছে গিয়ে শেষ হয়ে যায়, আর তিনি হলেন আমাদের সৃষ্টিকর্তা আল্লাহ তাআলা। ইফতির আগে গজগজ করে বলল, আপনি কাজটা ঠিক করেননি। খুব শীঘ্রই আমি আবার আসবো আমার দল নিয়ে, তখন আপনার স্রষ্টা আপনাকে বাঁচাতে পারবে না। বয়োবৃদ্ধ জিন একটু হেসে বলল, আমার বয়স 750 বছর, আমি আমার জীবন উপভোগ করে নিয়েছি। তুমি তোমার জীবনে চিন্তা করো বাছা, সবে মাত্র শুরু হয়েছে। ইফতার কিছু না বলে হনহনিয়ে চলে গেল বাতাসের মতো শোষো করে। একটু আড়াল থেকে ফিঙ্গে বের হয়ে এসে বয়োবৃদ্ধ জিনের সামনে এসে দাঁড়ালো। বয়োবৃদ্ধ জিন ফিঙ্গের মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল, শুক্রিয়া বাছা, তুমি যদি সময়মতো আমাকে না জানাতে তাহলে হয়তো এতক্ষণে এই গ্রাম শয়তানের পূজারীদের দখলে থাকত। দৃশ্য পরিবর্তন। কুড়ে ঘরের দরজা ভেঙে বিকট শব্দে কেউ বাইরে এসে আছড়ে পড়ল। দেখা গেল এটা ছিল ইফতি। কাজে সফল হতে পারিনি বলে তান্ত্রিক প্রচণ্ড রেগে আছে, ইফতিকে মেরে বাইরে ফেলে দিয়েছে। ভয়ানক কালো বিড়ালটা হিংস্রভাবে উড়ে এসে ইফতির ওপর আক্রমণ করল। ইফতি কাকুতি মিনতি করে ক্ষমা চাচ্ছে। তান্ত্রিক বের হয়ে এসে ঝাঁঝালো কণ্ঠে বলল, তোকে বলেছিলাম দল নিয়ে যেতে, এখন এই গ্রামের নিরাপত্তা আরও বেড়ে যাবে, আর কখনো আমরা ওই গ্রামের দখল নিতে পারবো না। তোর জন্য এটা হয়েছে, আমাকে মাফ করে দিন মালিক, এমন ভুল আর হবে না। এবার থেকে আপনি যা বলবেন তাই শুনব। ইফতি কাতরাতে কাতরাতে বলল এইসব কথা। বিড়ালটা ইফতিকে খামচে পুরো শরীর ক্ষতবিক্ষত করে ফেলেছে। তান্ত্রিক দাঁত কটমট করে বলল, এই ধর্মে দ্বিতীয় সুযোগ বলতে কিছু নেই। তোকে শক্তি আর ক্ষমতা দেয়া হয়েছিল, তুই তোর বোকামির কারণে সেটা নষ্ট করেছিস। চলে যা এখান থেকে, আজ থেকে তুই আমাদের দলভুক্ত না। ইফতি কান্না করে দিয়ে দৌড়ে গিয়ে তান্ত্রিকের পা জড়িয়ে ধরে বলল, আমি কোনো সুযোগ চাই না মালিক, আমাকে দল থেকে বের করবেন না। আমি আগের মতোই ছোটোখাটো কাজ করে যাব, তবু আমাকে থাকতে দিন আপনার সাথে। তান্ত্রিক একটু চুপ থেকে বলল, চলে যেতে বলেছি তোকে, শুধু এখান থেকে না, এই রাজ্য ছেড়ে চলে যা, না হলে আমাদের প্রভু তোকে মৃত্যুদণ্ড দিবে এই ভুলের জন্য। তখন আমার করার কিচ্ছু থাকবে না। কোথায় যাব আমি মালিক? আমার তো কেউ নেই। এই ধর্মের জন্য আমি আমার সব কিছু ত্যাগ করেছি, আমার যাওয়ার মতো আর কোনো জায়গা নেই। দয়া করে আমাকে তাড়িয়ে দিবেন না, প্রভুকে বুঝিয়ে বলবেন আপনি। তান্ত্রিক এবার এক লাথি মেরে ইফতিকে ছুঁড়ে ফেলে দিয়ে বলল, প্রভুর সিদ্ধান্তের সামনে আমাদের কারো সুপারিশ কাজে আসে না, আমরা তার সিদ্ধান্ত শুনি এবং পালন করি। তো এক কাজ কর, পৃথিবীতে চলে যা, সেখানে আমাদের এক বুড়ি অনুসারী আছে, তার সাথে মিলে সেখানে কাজ কর। পৃথিবী? সেখানে তো মানুষের বসবাস, তারা তো দুর্বল জাতি। আমি সেখানে গিয়ে কার সাথে নিজের শক্তি দেখাবো? তারা শক্তি দেখানোর আগেই তো নত হয়ে যাবে। এই জন্যে বলি তুই একটা বোকা, তুই মানুষদের চিনিস না, ওরা আমাদের চেয়েও ভয়ানক। গলা লাগার বাহানায় আত্মা ছিনিয়ে নিয়ে যায়। তারা মৃত মানুষকে ভয় পায়, কিন্তু জীবিত মানুষকে ততক্ষণ পর্যন্ত কষ্ট দেয় যতক্ষণ না তার নিঃশ্বাস বন্ধ হয়ে যায়। তারা স্বার্থ হাসিলের জন্য ভালোবাসা নামক একটা শব্দের ব্যবহার করে, আর স্বার্থ হাসিলের পর এক মুহূর্ত সময় নেয় না তাকে ছুঁড়ে ফেলে দিতে। সেখানে ঘরের দরজায় লেখা থাকে, কুকুর হইতে সাবধান। তোকে সেটা দেখতে হবে কুকুরের চোখে, তাহলে দেখবি সেখানে লেখা মানুষ হইতে সাবধান। তাহলে আমাকে সেখানে যেতে হবে, তাই না মালিক? যদি না যাস তাহলে এখানে মরতে হবে তোকে। এবার সিদ্ধান্ত তোর। ঠিক আছে, এখন থেকে আমার বাড়ি পৃথিবী, আর কখনো এই রাজ্যে ফিরে আসবো না। ইফতে হাতে একটা কাপড়ের পুটলি নিয়ে উদাস হয়ে চলে যাচ্ছে রাজ্য ছেড়ে।
পথিমধ্যে ফিঙ্গের সাথে দেখা হলো। ইফতি দাঁড়িয়ে গেল ফিঙ্গেকে দেখে। ফিঙ্গে একটু দূর থেকে বলল, বলেছিলাম না যাকে তুমি আপন ভাবো সেই তোমাকে ছুঁড়ে ফেলে দিবে? ইফতি খুব শান্ত গলায় জিজ্ঞাসা করল, তুমি ছেলে তাই না, যে গ্রামে গিয়ে আগেই আমার ব্যাপারে বলে দিয়েছিলে? আমি যা করেছি তোমার ভালোর জন্য করেছি ইফতি। তুমি আমার বন্ধু, আমার ছোটবেলা থেকে একসাথে বেড়ে উঠেছি। আমি তোমাকে এভাবে বিপদগামী হতে দিতে পারি না। এখন পৃথিবীতে গিয়ে আবার ভুল পথে পা দিও না। ইফতি ধীর পায়ে হেঁটে এসে ফিঙ্গের সামনে দাঁড়ালো এবং চোখে চোখ রেখে বলল, রাজ্য ছেড়ে চলে যাচ্ছি, তাই আজকে তোমাকে কিছু বললাম না। তবে কোনোদিন ভুল করেও আমার সামনে পড়ো না, আমি তোমাকে মেরে ফেলবো। এই বলে ইফতি পুতলিটা বেঁধে নিয়ে চলে যেতে লাগলো। ফিঙ্গে দাঁড়িয়ে শুধু ইফতির চলে যাওয়ার দিকে তাকিয়ে রইল। দৃশ্য চলে আসে বর্তমানে। এই ছিল আমার পৃথিবীতে পদার্পণ। তখন থেকে আজ পর্যন্ত আমি এখানে, আর শেষ পর্যন্ত এখানেই থাকব। লামিয়া সব শুনে বলল, তুমি কারো কথা শোনোনি কেন? শুনলে তো আজ তোমার জীবনটা এমন হতো না। আমি কারোর গোলাম করার জন্য জন্ম নেইনি। এই বুড়ি আমাকে তার গোলাম বানাতে চেয়েছিল, তাই আজকে সে দুই টুকরো হয়ে পড়ে আছে। তাহলে রাইলির সাথে কিভাবে জুড়ে গেলে? এর বিহাইন্ড দ্য সিনস কি? সেই ঘটনা না হয় আগামী পর্বে বলা যাবে। এখন আমার রাইলির কাছে যেতে হবে। আমাকে ছাড়া শরীর বেশিক্ষণ এই ক্যান্সারের সাথে লড়াই করতে পারবে না। দৃশ্য পরিবর্তন। রাইলির হার্টবিট কমে আসছে। প্রচণ্ড কাঁপুনিতে রাইলি বেডে ছটফট করছে। দুইজন নার্স আর ডাক্তার মিলে রাইলিকে শান্ত করার চেষ্টা করছে। কাঁপুনিতে হাতে স্যালাইন ছিঁড়ে গেল, অক্সিজেন মাস্ক খুলে গেল। ডাক্তার কিছু বুঝতে পারছে না। হঠাৎ রাইলি ধীরে ধীরে শান্ত হয়ে যেতে লাগলো। হার্টবিট মেশিনটাও টু করে ডেকে বুঝিয়ে দিচ্ছে রাইলির নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে। রাইলির মাথার কাছে সাদা আলোর ন্যায় আবির্ভাব হল এক সুন্দরী রমণীর, যাকে শুধু রাইলি দেখতে পাচ্ছে। রমণী খুব সুন্দর করে হাসি দিয়ে রাইলির নাম ধরে ডাক দিল, রাইলি। রাইলি নিভু নিভু চোখে মুচকি হেসে তার দিকে তাকিয়ে বলল, মা। রাইলিকে সাদা চাদর দিয়ে ঢেকে দিল ডাক্তার। নার্স দুজন মন খারাপ করে দাঁড়িয়ে আছে। ডাক্তার আই এম সরি বলে মাথা নুয়ে দিল রাইলির সামনে। হঠাৎ দক্ষিণের জানালা ভেদ করে এক টুকরো কালো ধোঁয়া বাতাসের গতিতে প্রবেশ করে সোজা রাইলির বুকে এসে মিশে গেল। সাথে সাথে হার্টবিট মেশিন টুটটুট শব্দ করে সক্রিয় হয়ে গেল। রাইলি লম্বা শ্বাস নিয়ে কাশি দিয়ে উঠল। এমন দৃশ্য দেখে ডাক্তার এবং নার্স চমকে গেল। তার অবাক হয়ে একে অপরের দিকে তাকিয়ে রইল। ডাক্তার হাঁ করে বলল, ইটস ইম্পসিবল, কোয়াইট ইম্পসিবল। রাইলি উঠে বসল এবং নিজের শরীরের দিকে তাকালো। এরপর ডাক্তারকে উদ্দেশ্য করে বলল, আমি কি ঠিক আছি ডক্টর? ডাক্তার সন্দেহিত কণ্ঠে বলল, বুঝতে পারছি না কি বলবো। তোমার নিঃশ্বাস বন্ধ ছিল, হার্টবিট মেশিনও তার জবাব দিয়ে দিয়েছিল। তাহলে তুমি আবার উঠলে কিভাবে? জানি না ডক্টর, আমার কেমন জানি আজীব ফিল হচ্ছে। বাবা বাবা কোথায়? বাবা কি আমাকে দেখতে আসেনি? সরি চাইল্ড, তোমার বাবা হয়তো খুব ব্যস্ত, তাই আসার সময় পাইনি। আমি এখনই তোমার বাবাকে কল করে জানাচ্ছি তোমার জ্ঞান ফিরেছে। না ডক্টর, তারা দরকার হবে না, আমি নিজেই চলে যেতে পারবো। এই বলে রাইলি নিজ হাতে টান দিয়ে হাতের ক্যানুলা খুলে বেড থেকে নেমে চলে যেতে লাগলো। ডক্টর এগিয়ে এসে বলল, আরে কি করছো তুমি? মৃত্যুর গোড়া থেকে ফিরে এসেছো, এখন তোমার বিশ্রাম দরকার, এভাবে যেতে পারো না। ইউ ক্যান সি ডক্টর, আই এম ওকে রাইট নাও। তাহলে কেন আমার বিশ্রাম লাগবে? অনেক প্রশ্নের উত্তর খুঁজে বের করতে হবে আমায়, দয়া করে আমাকে বাধা দিবেন না। রাইলি চলে গেল। ডাক্তারও আরও কিছু বলল না, কিন্তু ফোন বের করে কল দিল ওসি নুরুল হুদাকে। দেখা গেল নুরুল হুদার মাথায় ব্যান্ডেজ করে দিচ্ছে একজন কনস্টেবল। অন্যান্য পুলিশ সদস্যরাও বেশ আহত, তাদেরও শরীরের বিভিন্ন স্থানে ব্যান্ডেজ। কেউ কেউ সবকিছু পরিষ্কার করছে। নুরুল হুদার ফোন বেজে উঠল। রিসিভ করার পর ওপাশ থেকে ডাক্তার বলল, স্যার আপনার মেয়ের জ্ঞান ফিরেছে এবং সে একা একাই চলে গিয়েছে। এটা শুনে নুরুল হুদার চোখ বড় বড় হয়ে গেল এবং ফোন রেখে দিয়ে বলল, তার মানে ইফতি নিজেকে মুক্ত করে নিয়েছে। এই বলে রাগে চিৎকার করে ফোন ছুঁড়ে ফেলতে যাবে তার আগেই আবার ফোন বেজে উঠল। রাগ নিয়ন্ত্রণ করে ফোন রিসিভ করে বলল, বলো। ওপাশ থেকে বলা হলো, স্যার আর একটা লাশ পাওয়া গিয়েছে, তবে এবারের প্যাটার্ন ভিন্ন। জঙ্গলের পোড়া বাড়িতে এক বুড়ির নৃশংস হত্যা হয়েছে।
শরীর থেকে মাথা আলাদা আর গাল কেটে লেখা হয়েছে এল। পুরোটা শুনে নুরুল হুদা ফোন কেটে বলল, এটা তো হওয়ারই ছিল, আর একটা খুন বাকি। হতে পারে সেটা আমি নিজেই। দৃশ্য চলে যায় অতীতে। আমি বলেছিলাম আমার ছেলে লাগবে, তুই কেন মেয়ে হওয়ালি কুত্তার বাচ্চা? রাইলার কোলে সদ্য জন্ম নেওয়া শিশু খাটের এক কোণে শিশু বাচ্চাকে নিয়ে ভয় জড়সড় হয়ে বসে আছে। নুরুল হুদা হিংস্রতাভাবে ঘরের জিনিসপত্র ছুঁড়ে ফেলে ভাঙছে আর বলছে, তোকে বলেছিলাম মেয়ে হলে হাসপাতালে রেখে চলে আসতে, তবু তুই কোন সাহসে এই মেয়ে শিশু নিয়ে বাসে আসলি? রাহিলা কাঁপা কাঁপা গলায় কাঁদতে কাঁদতে বলল, এতটা নিষ্ঠুর হবেন না দয়া করে। এটা মহান আল্লাহর পক্ষ থেকে আমার জন্য উপহার। 9 মাস পেটে রেখেছে, কত রাত নির্ঘুম কাটিয়েছে, বমি করতে করতে সেন্সলেস হয়ে গিয়েছে, খাবার খেতে পারিনি কত বেলা, প্রসব বেদনায় ছটফট করেছে গলা কাটা মুরগির মতো। তাকে কি করে আমি ফেলে আসতে পারি? নুরুল এবার প্রচণ্ড রেগে এক লাফে খাটের উপরে উঠে রাহিলাকে লাথি দিয়ে ফেলে দিল খাট থেকে। কোলের শিশুটা চিৎকার করে কান্না করে উঠল। রাহিলাও কাঁদতে কাঁদতে কোনো রকম উঠে তাড়াতাড়ি গিয়ে বাথরুমে ঢুকে দরজা বন্ধ করে দিল ভেতর থেকে। নুরুল হুদা চেঁচিয়ে রাগে গজগজ করতে করতে দরজা পিটাতে লাগলো আর বলতে লাগলো, দরজা খোল শুয়োরের বাচ্চা, আজ তোকে আর তোর মেয়েকে একসাথে কবর দেব। ভেতরে বসে রাহিলা হাউমাউ করে কাঁদতে লাগলো, সাথে বাচ্চার কান্না, বাইরে থেকে নুরুল হুদার হিংস্র কণ্ঠ। হঠাৎ নুরুল হুদা কাশতে লাগলো, কাশতে কাশতে বলছে, বেরিয়ে আয় বলছি, নাহলে আমি দরজা ভেঙে তোকে শেষ করে ফেলবো। নুরুল হুদার কাশি বাড়তে লাগলো। একসময় নুরুল হুদা হাত দিয়ে দেখল কাশির সাথে রক্ত আসছে। এবার একটু শান্ত হয়ে ঘাবড়ে গেল। এরপর দাঁত কটকট করে দরজা বাড়ি দিয়ে বলল, আমি বাইরে যাচ্ছি, এসে যেন দেখি তুই বাসে একা। তোর এই নোংরা শিশুকে তুই কোথায় রেখে আসবি সেটা তোর ব্যাপার, আমার সামনে পড়লে আমি মেরে ফেলব। দৃশ্য চলে আসে বর্তমানে। বাবা, বাবা, কি ভাবছেন আপনি? নুরুল হুদার ধ্যান ভাঙল রাইলির ডাকে। দেখা গেল রাইলির সামনেই দাঁড়িয়ে আছে। বাবা, কি হয়েছে আপনার? মাথায় ব্যান্ডেজ কেন? আর থানার অবস্থা এমন কেন? কি হয়েছিল এখানে? নুরুল হুদা টেবিল থেকে সিগারেটের প্যাকেটটা নিয়ে একটা সিগারেট জ্বালিয়ে বলল, তুমি এখানে কি করছো? বাবা, আমি হসপিটালে ছিলাম। গতকাল রাতে কি হয়েছিল আমার মনে নেই। আমার যখন চোখ খুলল তখন আমি হাসপাতালের বেডে, অথচ আপনি আমাকে একটাবার দেখতে যাওয়ার প্রয়োজন মনে করেননি। আমি তোমাকে কেন দেখতে যাব? তুমি আমার কে হও? রাইলি কান্না করে দিয়ে বলল, বাবা, আমি আপনার মেয়ে। কিসের মেয়ে? আমি কখনো মেয়ের বাবা হতে চাইনি। তুমি জাস্ট আমার একটা বোঝা, আর কিছুই না। রাইলি পুরোপুরি শকড হয়ে গেল এমন কথা শুনে। কান্না করে হিচকি তুলতে তুলতে বলল, আপনি খুব খারাপ একজন বাবা। নুরুল হুদা সিগারেটের ধোঁয়া উপরের দিকে ছেড়ে হাসতে হাসতে বলল, শুধু বাবা না, আমি খুব খারাপ একজন মানুষ। তোমার মা সেটা বুঝে গিয়েছিল, তাই সুযোগ বুঝে পালিয়ে গিয়েছে। তার কাছে তোমার কোনো মূল্য ছিল না, সেও তোমাকে বোঝা মনে করে সাথে নিয়ে যায়নি। তোমার উচিত ছিল অনেক আগেই ফ্যানের সাথে ঝুলে যাওয়া। এইসব শুনে রাইলির দুচোখ বেয়ে অঝরে পানি পড়তে লাগলো। নিশ্চুপ কান্নায় বুকের ভেতরটা দুমড়ে মুচড়ে যাচ্ছে। বুক ফাটা আর্তনাদ চিৎকারের রূপে বের হয়ে আসতে চাইছে। কিন্তু হঠাৎ রাইলির কান্নামাখা চেহারাটা পরিবর্তন হয়ে ঠোঁটের কোণে রহস্যময় এক হাসি ফুটে উঠল এবং শান্ত গলায় বলল, নুরুল হুদা, তুমি কি মনে করেছ রাইলিকে এসব কথা বললে আমি রাগে বের হয়ে আসবো তোমার উপর আক্রমণ করতে? নুরুল হুদাও মুচকে এসে বলল, তাই তো ভেবেছিলাম, কিন্তু তোমার ধৈর্য দিন দিন বৃদ্ধি পাচ্ছে ইফতি। কোথাও তুমি দুর্বল হয়ে যাচ্ছ না তো? ভুল করেও আমাকে দুর্বল ভাববেন না ওসি সাহেব। নিজের কৃতকর্মের প্রায়শ্চিত্ত করার জন্য প্রস্তুত হয়ে নিন। পরের অক্ষর আপনার নামে উৎসর্গ করলাম। এই বলে রাইলি আবার স্বাভাবিক হয়ে গেল। রাইলি আবার কান্না করে দিয়ে বলল, না, আমার মা পালিয়ে যায়নি। আপনি আমার মায়ের সাথে খুব খারাপ কিছু করেছেন। নুরুল হুদা ধমাকের গলে বলল, চলে যাও এখান থেকে, না হলে তোমার সাথেও তাই করবো যা তোমার মায়ের সাথে করেছিলাম। রাইলি আর কিছু না বলে কাঁদতে কাঁদতে সেখান থেকে চলে গেল। নুরুল হুদা জ্বলন্ত সিগারেটটা হাতের মধ্যে মুষ্টিবদ্ধ করে ডলতে লাগলো রাগে। দৃশ্য পরিবর্তন। পাক্কা 2 ঘন্টা ধরে ঘুরাইতেছিস আমারে। সত্যি করে বলতো, তুই কি রাইলিদের বাসায় চিনিস? ফিঙ্গের কথা শুনে শামীম বলল, চিনি মানে? খুব ভালো করে চিনি। রাইলিদের বাসায় একটা দরজা আছে, একটা ছাদ আছে, 2টা জানালা আছে, আর ভেতরে খাট আছে, টেবিল, ফ্রিজ, কিচেন, থালা বাসন আছে। আমি যদি বাসা না চিনব তাহলে এসব আমি জানি কি করে বল? ফিঙ্গি হতাশ ভরা কণ্ঠে বলল,
তার মানে তুই আমার 2 ঘন্টা ধরে হুদাই ঘুরাইতাছস? সত্যি কথা, তোরে যদি আমার দরকার না হতো তাহলে এখন তোর লিচুর দানা দরজায় চিপায় ফেলে দিয়ে চাপ দিতাম। ফিঙ্গে, চেতিস না ভাই। আমি মনে করছিলাম আমি চিনি, পরে মনে করে দেখলাম আমি চিনি না। তারপর মনে করে দেখলাম তোকে কথাটা জানানো দরকার, কিন্তু পরে মনে করলাম তুই চেত্তা যাবি, তাই মনে করলাম না বলাই ভালো হবে। ফিঙ্গে ধমক দিয়ে বলল, চুপ কর গদার বাচ্চা কথা, দয়া করে তোর কিছু মনে করার দরকার নেই। আমি যদি মেয়ে হতাম তাহলে তোর সাথে প্রেমের নাটক করে তোর এই অকর্মা মন্ডারে ভেঙে টুকরো টুকরো করে দিতাম। এই জন্য আমি কাউকে মন দিই না। ইস, আমাদের মন যদি কাছে তৈরি হতো তাহলে কতই না ভালো হতো। যার মন ভাঙতো তাদের হাতটা অন্তত রক্তাক্ত হতো। কথাটা খুব একটা খারাপ বলিসনি। একটা সত্যি কথা কি জানিস কথা, যখন আমরা খেলনা দিয়ে খেলা ছেড়ে দিই তখন জীবন আমাদের সাথে খেলা শুরু করে। কিন্তু তুই এত ইমোশনাল কেন হচ্ছিস? তোর জীবনটা কত সুন্দর দেখ, যে কারো শরীরে প্রবেশ করতে পারিস, অদৃশ্য হতে পারিস। কত শক্তি তোর, যে কাউকে মেরে ভর্তা বানাতে পারিস। আমি যদি তোর মতো হতাম তাহলে সারাদিন গার্লস হোস্টেলে বসে থাকতাম। ধুর, এখন আমি ভালো হয়ে গেছি। চল রাইলিকে খুঁজে বের করা যাক। তখনই কিছুটা দূরে একজন লোককে আসতে দেখা গেল। শামীম বলল, চল ওই লোকের কাছে জিজ্ঞাসা করি ওসি নুরুল হুদার বাসা কোনটা, হতে পারে সে জানে। ফিঙ্গে বলল, না, ওই লোকটাকে দেখে সুবিধার মনে হচ্ছে না। দেখ কেমন গাঞ্জাখোরের মতো দেখা যায়। তার সাথে কি আমরা প্রেম করবো নাকি? এত কিছু দেখে লাভ কি? ঠিকানা জিজ্ঞাসা করবো, জানলে বলবে হ্যাঁ, না জানলে নাই। ঠিক আছে, গিয়ে জিজ্ঞাসা কর, ফেসে গেলে আমার কোনো দোষ নেই। শামীম বলতে বলতে এগিয়ে গেল। চিন্তা করিস না, আমি মানুষ দেখলে বলে দিতে পারি সে কেমন। লোকটা মনে তাহাজ্জুদ পড়তে যাচ্ছে মসজিদে। দেখ চেহারাটা কত নুরানি, দেখলে মনে জান্নাত থেকে পালিয়ে এসেছে। লোকটার সামনে গিয়ে শামীম 32টা দাঁত বের করে সালাম দিল। লোকটা সালামের উত্তর নিয়ে বলল, এই তো একটা মুরগি পেয়ে গেছি। মুরগি? কিসের মুরগি? ভেতর থেকে ফিঙ্গে বলল, তোকে বলেছে মুরগি, বলছিলাম না ফেসে যাবি। চুপ কর, কই ফেসে গেছি। আচ্ছা ভাই, আপনি কি বলতে পারেন ওসি নুরুল হুদার বাসা কোথায় এখানে? লোকটা বলল, ওসি নুরুল হুদার বাসা এই তো সামনেই, চলেন আপনাকে নিয়ে যাই সেখানে। শামীম বিড়বিড় করে ফিঙ্গেকে বলল, দেখছিস কত ভালো মানুষ, ঠিকানা জিজ্ঞাসা করেছি সোজা সেখানে নিয়ে যাবে। এই যুগে এমন মানুষ পাওয়া যায় নাকি? শামীম ওই লোকের পিছু পিছু যেতে লাগলো। ভেতর থেকে ফিঙ্গে বলল, আমার কেমন যেন ঘাপলা লাগছে। তুই যাইস না তার পিছনে, সুযোগ বুঝে মেরে দিবে। কি মানে? পকেট মেরে দিবে। আমার পকেটে 50 টাকা আছে, তা মাঝখানে ছেঁড়া। ভাত দিয়ে জোড়া লাগানোর চেষ্টা করছিলাম কিন্তু লাগেনি। আর তুই নেগেটিভ চিন্তাভাবনা বন্ধ কর। আমার ডিটেকটিভ মস্তিষ্ক বলতেছে এমন চেহারার লোক কখনো পকেটমার হতে পারে না। এটা বলতে শুনশান একটা জায়গায় এসে ওই লোক কোমর থেকে পিস্তল বের করে শামীমের দিকে তাক করে বলল, কোনো চালাকি না, যা আছে বের করে দে, না হলে সোজা বুক ফুটো করে ফেলবো। ভেতর থেকে ফিঙ্গে হাসতে হাসতে বলল, কি হলো ডিটেকটিভ সাহেব, এবার আমার কথা সত্যি হলো তো? শামীম কান্না মাখা চেহারায় বিড়বিড় করে বলল, মাঝে মাঝে আউট অফ নেটওয়ার্কে কথা বলে ফেলি আমি, দয়া করে বাঁচা আমাকে ফিঙ্গে। ওই লোক সোজা শামীমের কান দিয়ে শুট করে দিল আর বলল, কি ফুজুর ফুজুর করতেছিস? এটা ইচ্ছে করে মিস করেছি, পরের বার আর মিস হবে না, যা জলদি বের করে দে। গুলির আওয়াজে শামীমের কান তবদা দিয়ে গিয়েছে। শামীম চোখ বন্ধ করে কাঁপতে কাঁপতে বলল, বের হয়ে গেছে, নিয়ে যাবান ভাই। ছি, গদার বাচ্চা তুই হিসু করে দিয়েছিস। ওই লোকও পিস্তল নামিয়ে নাক ধরে বলল, তুই তো আস্ত একটা ভিতরে, তোর কাছ থেকে কি নিব, সর এখান থেকে খচ্চরের বাচ্চা খচ্চর। এই বলে লোকটা চলে গেল। শামীম চোখ মেলে হাসি দিয়ে বলল, যাক, আমার 50 টাকা বেঁচে গেছে। আর প্যান্ট ভিজেছিস তার কি হবে? আরে গুলির আওয়াজ শুনে আমার শরীরের অঙ্গ প্রত্যঙ্গ সব ঢিলা হয়ে গেছে, তাই কোন দিক দিয়ে কি বাইরে হয়েছে বলতে পারি না। হালা ভেতু, তোকে দিয়ে কুরবানিও চলবে না, মান সম্মান সব শেষ করে দিয়েছিস। মান সম্মানের কি? আজ গেছে কাল কামিয়ে নিব। কিন্তু ভাব, যদি গুলিটা আমার কপালে লাগতো তাহলে তো আমি শেষ হয়ে যেতাম আজকে। তুই এত তাড়াতাড়ি মরবি না, কারণ অকর্মা মানুষ অনেকদিন বাঁচে। এখন চল। 1 মিনিট, কেমন যেন দুর্গন্ধ পাচ্ছি। সত্যি করে বলতো, তুই কি শুধু পানি ছেড়েছিস নাকি সাথে আর অন্য কিছু? আরে ধুর, কি বলিস এসব? এতটাও ভয় পাইনি যে বড়টা করে ফেলবো। এখন কাজের কথা বল, রাইলিকে কিভাবে খুঁজবো? আমার মনে হয় আমি জানি রাইলি কোথায়, চল আমরা সেখানেই যাচ্ছি। শামীম চেগিয়ে চেগিয়ে হাঁটতে লাগলো। ফিঙ্গে বললো, এভাবে হাঁটছিস কেন? ঠিক করে হাঁট, কেমন যেন ভেজা ভেজা লাগছে, তো এভাবে হাঁটছি। আচ্ছা একটা কথা বলতো,
পাদের সাথে কি ঝোল আছে? মানে পাদের আবার ঝোল কিসের? তাহলে মনে হয় আমি বড়টা করে ফেলেছি। ফিঙ্গে ওয়াক তো করে চেঁচে বলল, আমি বলেছিলাম দুর্গন্ধ আসছে, আলার পাল্লা তোর জন্য আমি যে কবে নাসিক অ্যাটাক করে একদম মরে যাই। দৃশ্য পরিবর্তন। রাইলি অশ্রুসিক্ত চোখে দাঁড়িয়ে আছে রাহিলার কবরের সামনে। পাশে দাঁড়িয়ে আছে কালো ধোয়ার মতো অবয়বে ইফতি শান্ত গলায় বলল, ছোটবেলা থেকে তোমার কাছে অনেক কিছু গোপন করা হয়েছে রাইলি। তুমি তোমার পুরো জীবন একটা ভ্রমের মধ্যে কাটিয়ে দিয়েছ। রাইলি ভাঙা ভাঙা কণ্ঠে বলল, আপনি কি আমাকে সেই সব কিছু বলবেন যা আমার থেকে গোপন করা হয়েছে? অবশ্যই বলবো। এখনই সময় রহস্য থেকে পর্দা ওঠানোর। দৃশ্য শুরু হয় অতীত থেকে। ইফতি পৃথিবীতে এসে বুড়ির সাথে মিলিয়ে নানান অপকর্মে জড়িয়ে পড়ে। দূর দূরান্ত থেকে মানুষ আসতো বুড়ির কাছে। তাদের বেশিরভাগই আসতো আপনজনের ক্ষতি করানোর জন্য, আর বুড়ি ইফতিকে ব্যবহার করে সেসব মানুষের ক্ষতি করত। ইফতি এইসব করে পৈশাচিক আনন্দ পেত। একদিন এমনই এক লোক এলো বুড়ির নিকট কিছু সমস্যা নিয়ে। লোকটার নাম ছিল নুরুল হুদা। সে সাধবের সাথে বুড়ির সামনে বসলো। বুড়ি জিজ্ঞাসা করল, কি সমস্যা? নুরুল হুদা একটু দুঃখ ভরা কণ্ঠে বলল, আমি সবেমাত্র পুলিশে জয়েন করেছি। বিয়ের জন্য অনেক পাত্রী দেখা হয়েছে, কিন্তু কাউকে আমার মনে ধরেনি। বুড়ি নুরুল হুদাকে থামিয়ে বলল, দেখ পুত্র, আমি বিয়ে ভাঙার জাদু করি, বিয়ে হন না, তাই চলে যায় এখান থেকে। আমার পুরো কথাটাকে শুনুন। গত 2 দিন আগে একটা মেয়ে দেখেছি, তার নাম রাহিলা। সে একদম আমার মনের মতো। তাকে দেখেও আমি তার প্রেমে পড়ে গিয়েছি। তার পরিবারের সাথে বিয়ের কথাবার্তা পাকাও করে এসেছি। কিন্তু সমস্যা বাদে রাতের বেলা আমি সব কাজ সেরে ঘুমাতে চলে যাই। শুয়ে শুয়ে রাহিলার কথা ভেবে মুচকে মুচকে হাসছিলাম। তখনই আমার খাট প্রচণ্ডভাবে কেঁপে ওঠে। আমি চমকে উঠে পুরো ঘরে চোখ বুলিয়ে তেমন কিছুই দেখতে পেলাম না। ভাবলাম হয়তো ছোটোখাটো ভূমিকম্প হয়ে গিয়েছে, তেমন পাত্তা না দিয়ে ঘুমিয়ে গেলাম। আমার ঘুম ভাঙল কালের স্পর্শে। কেউ যেন হ্যাচকা টানে আমার পা ধরে খাট থেকে নিচে ফেলে দিল। আমি প্রচুর ভয় পেয়ে উঠে দৌড়ে রুম থেকে বের হয়ে যেতে নিলে আবার একইভাবে পেছন থেকে চুলের গোছা ধরে কেউ টান দিয়ে ফেলে দিল। আমি ভয়ে ভয়ে জিজ্ঞাসা করলাম, কেমন করছে আমার সাথে? কোনো জবান পেলাম না। আমি ভয়ার্ত চোখে তাকাতে লাগলাম চারিদিকে। তখনই মাথার উপরে ঘুরতে থাকা ফ্যানটা ছিঁড়ে আমার ঠিক সামনে পড়ল। একটুর জন্য আমি বেঁচে গেলাম। ভয় চিৎকার করার শক্তিও হারিয়ে ফেললাম। হঠাৎ রুমের ড্রেসিং টেবিলের আয়নায় কচকচ শব্দ হতে লাগলো। মনে হচ্ছে কেউ ভেজা আঙুল দিয়ে ঘষছে। আমি সেদিকে ভয় ভয় চোখে তাকিয়ে দেখলাম আয়নায় রক্ত দিয়ে আপনা আপনি লেখা হচ্ছে, রাহিলার থেকে দূরে থাকো। এটা দেখার পর আমার কিছু মনে নেই আর। সকালে ঘুম থেকে উঠে নিজেকে খাটে আবিষ্কার করি। রাতে সব কিছু মনে হতেই আয়নার দিকে তাকালাম। সেখানে কিছুই লেখা নেই, এমনকি ফ্যানটাও মাথার উপরে ঘুরছে। স্বপ্ন ভেবে হাঁপ ছেড়ে বাঁচলাম। সেদিন আবার গেলাম রাইলাদের বাড়ি। রাইলার পরিবার আমাকে জামাই হিসেবে মেনে নিয়েছিল। তারা আমার অনেক আদর যত্ন করল। কিন্তু রাইলাকে দেখে মনে হচ্ছিল সে এই বিয়েতে রাজি না। সে যা করছিল তার পেছনে তার বাবা মায়ের চোখ রাঙানি ছিল। মনের বিরুদ্ধে সে আমার সাথে হেসে কথা বলছিল, সেটা আমি বুঝতে পারছিলাম, কিন্তু আমি তা পাত্তা দিলাম না। আমার তো যে কোনো মূল্যে রাইলাকে চাই। রাতে বাসায় ফিরে এসে বাথরুমে ঢুকে দেখলাম পানি নেই। এখানে মাঝে মাঝে পানি থাকে না, তাই আমি বড় একটা বালতিতে পানি রেখে দিই যাতে ইমার্জেন্সিতে ব্যবহার করতে পারি। আমি বালতির নিকট এগিয়ে গিয়ে যখন মগ দিয়ে পানি তুলতে যাব, তখনই পেছন থেকে একটা শক্ত হাত আমার ঘাড় ধরে বালতির পানিতে চুবিয়ে ধরল। আমি পানি থেকে বের হওয়ার জন্য ছটফট করছিলাম, কিন্তু তার হাত থেকে নিজেকে ছাড়াতে পারছিলাম না। নিঃশ্বাস প্রায় বন্ধ হয়ে গিয়েছিল। তখন সে আমাকে ছেড়ে দেয়। আমি দম নিতে নিতে সেখানে শুয়ে পড়ি। তখনই আবার অদৃশ্য এক শক্তি আমার চুলের গোছা ধরে টেনে হিঁচড়ে বাথরুম থেকে বের করে আনলো। আমি চিৎকার করছিলাম, কিন্তু কোনো শব্দ বের হচ্ছিল না মুখ থেকে। আমাকে টেনে নিয়ে সোজা আয়নার উপর ছুঁড়ে মারল। আমি রক্তাক্ত হয়ে নিচে পড়ে গেলাম ভাঙা আয়নার টুকরোর মাঝে। কিছু বুঝতে পারছিলাম না কি হচ্ছে। তখন উঠতে উঠতে রাহিলার ছবিটা আমার সামনে এসে পড়ল, যেটা রাহিলার মায়ের কাছ থেকে চেয়ে এনেছিলাম। আমার চোখের সামনে ধাপ করে ছবিটায় আগুন লেগে গেল। আমার তাকিয়ে দেখা ছাড়া আর কিছুই করা ছিল না। সকালে ঘুম ভাঙলে আবার সবকিছু স্বাভাবিক দেখি। আয়নাও ঠিক আছে, আমার শরীরও অক্ষত। স্বপ্ন ভাবতেই যাচ্ছিলাম, তখনই চোখ গেল মেঝেতে পড়ে আছে কিছু ছাই। তাড়াতাড়ি উঠে টেবিলের ড্রয়ার খুলে ছবি আছে কিনা চেক করলাম। ছবি নেই।
মেঝেতে ছবি পোড়া ছাই পড়ে আছে। তার মানে রাতে যা হয়েছিল তা কোনো স্বপ্ন নয়। আমি ঘামতে লাগলাম ভয়। নিশ্চয়ই রাহিলার সাথে এমন কেউ আছে যে রাহিলার বিয়ে হতে দিতে চায় না। আমি তাড়াতাড়ি করে রাহিলাদের বাড়িতে গেলাম। রাহিলা আমাকে দেখে রাগান্বিত এক দৃষ্টি দিয়ে ভিতরের ঘরে চলে গেল। আমি রাহিলার মাকে সবকিছু খুলে বললাম 2 রাতে আমার সাথে যা যা হয়েছে। সব শুনে রাহিলার মায়ের প্রতিক্রিয়া দেখে মনে হলো সে আগেই জানতো এমন কিছু হবে। রাহিলার মা বলল, তোমার যদি মনে হয় বিয়ে করতে পারবে না তাহলে কোনো জোর জবরদস্তি নেই বাবা। রাহিলার সাথে এক অশুভ শক্তি আছে। এর আগেও কয়েকটা সম্বন্ধ ভেঙে গিয়েছে। অনেক হুজুর কবিরাজ দেখেও কোনো লাভ হয়নি। সবার একটাই কথা, রাহিলার সাথে যে আছে সে কখনো রাহিলার বিয়ে হতে দিবে না। সব শুনে আমি কি বলবো বুঝতে পারছিলাম না। ভেতরের রুমের জানলা দিয়ে রাহিলা রহস্যময় এক হাসি দিয়ে আমার দিকে তাকিয়েছিল। আমি ঘাবড়ে গিয়ে তাড়াতাড়ি করে রাহিলাদের বাড়ি ত্যাগ করলাম, কিন্তু আমার ভয় হেরে গেল। আমি রাহিলাকে ভুলতে পারছিলাম না। সিদ্ধান্ত নিয়ে ফেললাম যে কোনো মূল্যে রাহিলাকে আমার চাই। অনেক খোঁজ করে আমি আপনার খোঁজ পাই। এখন আপনি আমার শেষ ভরসা। বুড়ি এতক্ষণ চুপচাপ বসে নুরুল হুদার মুখে সবকিছু শুনছিল। সব শুনে বুড়ি নুরুল হুদার দিকে একটা পান এগিয়ে দিয়ে বলল, এটা চিবিয়ে খেয়ে নে, ভয় কমে যাবে। বুড়িমা, আমি ওই শক্তিকে ভয় পাচ্ছি না। আমি ভয় পাচ্ছি রাহিলাকে না পাওয়ার। আপনি দয়া করে কিছু একটা করুন। রাহিলাকে আমার চাই। বিনিময়ে আপনি যা চাইবেন দিব। আপনি শুধু রাহিলাকে আমার করে দিন। বুড়ি মাথা চুলকাতে চুলকাতে বলল, আগে তোর কাজটা করে দিই, তারপর না হয় বিনিময় চাইব। যা, রাহিলা তোর হয়ে গেছে, তুই বিয়ের প্রস্তুতি নেই, আমি এদিকটা সামলে নিচ্ছি। নুরুল হুদা খুশি হয়ে বুড়ির পায়ে সেজদা দিয়ে বলল, এরপর খুশি মনে চলে গেল। বুড়ি তার ধ্যানে বসল। আগুনে ঘি ঢেলে আরো জ্বলন্ত করে ঝুলে ঝুলে মন্ত্র পড়া শুরু করল। রাতের দৃশ্য। নুরুল হুদা রাহিলাদের বাড়িতে জানিয়ে দিয়েছে যাই হয়ে যাক সে রাহিলাকে বিয়ে করবেই। নুরুল হুদা নিশ্চিন্ত মনে বাসে এসে জামা কাপড় চেঞ্জ করে কাঁধে গামছাটা নিয়ে বাথরুমে যেতে লাগলো ফ্রেশ হওয়ার জন্য। তখনই গামছাটা দিয়ে নুরুল হুদার গলা পেঁচিয়ে ধরল এক অদৃশ্য শক্তি। এবার সেই শক্তি হিংস্র কণ্ঠে বলল, তোর কি নিজের জীবন প্রিয় না? তোকে সতর্ক করেছিলাম, রাহিলার থেকে দূরে থাকতে বলেছিলাম।